বিয়ের প্রথম রাতেই আমার স্বামী আমাকে চেয়ারের সাথে বেঁধে চলে গেছে। বিয়ে বাড়ি বলে কথা, নিশ্চয়ই অনেক মানুষ থাকবে। এত চিৎকার চেঁচামেচি করলাম, কিন্তু না, কেউ একজন আসলো না। কান্না করতে করতে চোখের কালো কাজল লেপটে গেছে। আমার সাথে কি হলো কিছুই বুঝলাম না। এখানে বসে কান্না করা ছাড়া আমার কাছে আর কোনো উপায় নেই। কিছুক্ষণ আগের ঘটনা। আমার নাম মারুফা ইয়াসমিন, সবাই মারু বলেই ডাকে। জানি নামটা অনেক অদ্ভুত, তাও ভালো লাগে। মা বাবা অনেক ভালোবেসে দিয়েছে। এখন ওনার দ্বিতীয় বর্ষ পড়ে। বর্তমানে বিয়ের সাজে ব্যালকনিতে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছি। আকাশের কালো ঘন আধারের মতো আমারও আধার চেয়ে আছে। আজ আমার বেস্ট ফ্রেন্ড রিয়ান এর সাথে আমার বিয়ে। কিছুক্ষণ পরে হয়তো রিয়ান বরযাত্রী নিয়ে চলে আসবে। আমার কাজিনরা একটু পরে আসবে, এসে আমাকে নিয়ে যায়। কিন্তু অবাক করার বিষয়টা হলো, একটু আগে যেখানে সবার মধ্যে একটা আনন্দ ছিল, সেটা এখন কারো মধ্যে দেখা যাচ্ছে না। সবাই চুপচাপ। আমাকে আলাদা একটা রুমে বসানো হয়। আমি এক গভীর ভাবনায় মগ্ন। কিছুই যেন আমি শুনতে পারছি না। আমাকে কবুল বলতে বলা হয়, কবুল ভুলে দে, আর পেপারে সাইনও করে দে। দুবার ভাববার মতো কারণও আমার কাছে নেই। বিদায়ের সময় রিয়ান বা ওদের পরিবারের কাউকেই আমি দেখতে পারছি না। শুধু একজন মহিলা আমার সাথে গাড়িতে বসে। আমাকে যে রাস্তায় নিয়ে যেয়ে যাচ্ছে, সেই রাস্তাটাও বেশ অচেনা। আমি শুধু চুপচাপ বাহিরে তাকিয়ে আছি, আর পুরনো কিছু স্মৃতি বারবার মনে এসে হানা দিচ্ছে। শুধু ভাবছি যে সম্পর্ক আমি জড়িয়েছি তার আর আমি নিতে পারবো কিনা। বেশ কয়েক ঘন্টা জার্নি করার পর আমরা এসে পৌঁছালাম। অনেক বড় একটা বাড়ির সামনে এসে নামি, কিন্তু এটা তো রিয়ানের বাড়ি না। জিজ্ঞেস করার মতো কাউকে না পেয়ে আমার সাথে থাকা মহিলাকে আস্তে করে বললাম, আচ্ছা আন্টি, এটা আমরা কোথায় এসেছি? মহিলাটা মৃদু হেসে উত্তর দিল, এটা আজ থেকে তোমার বাসা। আমি মনে মনে ভাবলাম, রিয়ান নতুন বাড়ি কিনলো কিনা। বেশি কথা না বলে ভিতরে গেলাম। সেখানে বসে থাকা মধ্যবয়সী একটা লোক এসে আমার দিকে করুণাভাবে তাকিয়ে আমার মাথায় হাত রেখে অন্য রুমে চলে যায়। আমাকে উপরের রুমে নিয়ে যাওয়া হয়। বেডরুমটা বেশ বড়, কিন্তু এ বাড়ি দেখে বিয়ে বাড়ি বলে মনে হচ্ছে না। বিয়ের মতো কোনো সাজ নেই। মনের ভেতরে কেমন একটা অস্থির লাগছে। একটু পর কিছু সার্ভেন্ট খাবার দিয়ে যায়। বেশ অনেকক্ষণ শুয়ে থাকার পরে দরজা খোলার আওয়াজ পেলাম। ওইদিকে না তাকিয়ে শুয়ে শুয়ে বলছি, এই তো তোর আসার সময় হলো, আর নতুন বাড়ি নিলে আমাকে বললি না কেন? যাই হোক, এখন দয়া করে আমার লাগেজটা এনে দিবি, চেঞ্জ করব। তোর অপেক্ষায় আমার ঘুম চলে এসেছে। রিয়ান, কথা বলছিস না কেন? ওপাশ থেকে একজন শক্ত কণ্ঠে বলে উঠল, এখন থেকে শুধু আমার জন্য অপেক্ষা করবে, আর কারো নাম যেন তোমার মুখে না শুনি। অপরিচিত গলা শুনে দুপ করে উঠে বসে ওইদিকে তাকায়। একজন অপরিচিত লোক আমার সামনে দাঁড়িয়েছে। লোকটার প্রতি তাকাতে একটা আকর্ষণ চলে যায় তার প্রতি। লোকটা বেশ লম্বা, ছড়া গায়ের গঠন, মনে হয় রোজ জিম করে। ফর্সা গায়ের রং দেখে মনে হয় বিদেশে থাকে এমন। দীর্ঘ নীল চোখ। আমি দাঁড়িয়ে ভাবছি, এমন সুদর্শন পুরুষ আমি আগে দেখিনি। উনি নিজের কোটটা খুলে চেয়ারে রাখলেন। আমি উঠে দাঁড়িয়ে ওনাকে প্রশ্ন করলাম, কে আপনি? রিয়ান কোথায়? উনি টাই খুলতে খুলতে বলল, রিয়ান এখানে থাকবে কেন? ওর ভাষায়, আর এটা আমার বাড়ি। আমি একটু হতভম্ব হয়ে বললাম, মানে? তাহলে আমি এখানে কেন? উনি আমার পা থেকে মাথা পর্যন্ত দেখে বললেন, বিকজ ইউ আর মাই ওয়াইফ নাও। এবার আমি একটু রেগে গিয়ে বলি, এটা কোন ধরনের মজা? আমার বিয়ে রিয়ানের সাথে হয়েছে, আপনার সাথে না। আর আমি তো আপনাকে চিনিও না। তাহলে বিয়ে কেন করব আপনাকে? আমি রিয়ানের কাছে যাব, সরেন। আমি রিয়ান করতে করতে যেতে নিয়ে উনি আমার হাত ধরে টেনে নিয়ে সামনে এনে বলে, কবুল বলার সময় নাম শুনুনি? কার নাম বলা হচ্ছে? আর বিয়ের পেপারে সাইন করার আগে দেখুনি তোমার পাশে কার নাম লেখা ছিল? যদি লেখা না হয়ে থাকে তাহলে টেবিলে আমাদের বিয়ের পেপার রাখা আছে, পড়ে নাও। ওনার কথার আগামাথা বুঝতে না পেরে টেবিলে রাখা পেপার পড়ে আমার মাথা ঘুরে গেল। এখানে তো রিয়ানের নাম লেখা নেই, এখানে কোনো অয়ন খান লেখা। আমি ওনার দিকে ফিরে বললাম, অয়ন খান কে?
উনি কিছুক্ষণ রাগীভাবে আমার দিকে তাকিয়ে তারপর শান্তভাবে বললেন, এটা আমার নাম। এই নাম শুধু তোমার মাথায় না, মনেও গেঁথে না। এই নাম ছাড়া যেন তোমার মুখে, মনে, মাথায় কোনো নাম না থাকে। আমার হাত থেকে পেপারটা পড়ে গেল। আমি মাথা ধরে বিছানায় বসে পড়লাম। ওনার দিকে তাকিয়ে বললাম, কি হচ্ছে আমার সাথে? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমার পরিবার আমার সাথে এমন বিশ্বাসঘাতক করলো, আর রিয়ানা, ওরা কেন করলো এমন? নিশ্চয় আপনি কিছু করেছেন, তাই না? ওনার 2 হাত পকেটে ঢুকিয়ে বললেন, অনেক কিছু করেছি। আমি উঠে দাঁড়িয়ে বললাম, কে আপনি? কেন করছেন এমন? উদ্দেশ্য কি আপনার? সবার সাথে কি করেছেন? থাকবো না আমি এখানে, চলে যাব বলে দৌড় দিতে যায়। উনি দরজা বন্ধ করে দেয়। আমি তাড়াতাড়ি খুলতেই নিয়ে উনি আমার হাত টান দিয়ে বিছানায় ফেলে দেয়। আমি ভয়ে বলতে থাকি, যেতে দিন আমাকে। কি করবেন আমার সাথে? আমাকে ছোঁয়ার সাহস করবেন না বলে দিলাম। অয়ন নিজেকে শান্ত করার চেষ্টা করে বলল, সাহস আমার অনেক আছে, কিন্তু আমি এমন কিছু করতে চাই না। তাই এসব বলে আমাকে বাধ্য করো না কিছু খারাপ করতে। আমি ড্রেস এনে দিচ্ছি, চুপচাপ চেঞ্জ করে শুয়ে পড়ো। আমি রাগে বললাম, থাকবো না আমি এখানে, আর আপনি আমাকে এখানে আটকাতে পারবেন না। আমি জোরে জোরে চিৎকার করে সাহায্যের জন্য চিল্লাচ্ছি। এবার সে এসে আমার মুখ চেপে ধরে বলল, চিৎকার করতে করতে তোমার গলা ব্যথা হয়ে যাবে, তাও এখানে কেউ আসার সাহস করবে না। চুপচাপ বসে থাকো, আমাকেও রাগিও না। এমনিতেও আজ আমাদের প্রথম রাত, আর এই রাতে এত চিৎকার করলে মানুষ কি বলবে নির? এবার আমি অয়নকে ধাক্কা দিয়ে, কিন্তু কোনো লাভ হয় না। আমার ধাক্কাতে মনে হয় উনি এক চুলও সরে না। আমি ওনার বুকে ইচ্ছে মতো কিল ঘুষি দিচ্ছি, কিন্তু কোনো লাভ হচ্ছে না। তাই জোরে বললাম, যেতে দিন আমাকে রিয়ানের কাছে। কথাটা শোনার সাথে সাথে উনি আমাকে এক হাত দিয়ে আমার গাল চেপে ধরে ওনার মুখের একদম কাছে নিয়ে আসে। রাগে মুখ লাল হয়ে গেছে। যে চোখ দেখে যে কেউ প্রেমে পড়ে যাবে, সেই চোখ দেখে এখন ভয় লাগছে। রাগে ওনার চেহারা কাঁপছে, চোখে হালকা পানি, যার কারণে আরো হিংস্র দেখা যাচ্ছে ওনাকে। খুব জোরে আমার গাল চেপে ধরে বলল, কার কাছে যাবি তুই? তুই শুধু আমার, এই অয়নের। আমার থেকে দূরে যাওয়ার চিন্তা মাথায় আনলেও মেরে ফেলবো। আমি কোনো মতো ভয়ে বললাম, আমি থাকবো না এখানে, আমি আজই পালিয়ে যাব। অয়ন আমাকে ছেড়ে দিয়ে একটা চেয়ারে এনে সেখানে জোর করে বসিয়ে আমার হাত পা শক্ত করে বেঁধে দিয়ে বলে, এবার দেখ কোথায় পালাও। ভালো কথা, মানুষ না তুমি। আমি চিৎকার করতে করতে বললাম, ছাড়েন আমাকে, ছাড়েন। বেশি দিন আটকিয়ে রাখতে পারবেন না। আমি ঠিক আপনার থেকে দূরে চলে যাব। অয়ন থাপ্পড় মারতে নিয়েও হাত আটকে ফেলে। সে রাগে রুম থেকে বেরিয়ে যায়। রাগে নিচে যায়। নিচে যেতে মিসেস রোদেলা খান অয়নের পথ আটকিয়ে বলে, কি করেছিস মেয়েটার সাথে? এভাবে চিৎকার করছে কেন? মেরেছিস নাকি ওকে? অয়ন সোফায় বসে বলে, না মা, আমি গিয়ে দেখে আসি। অয়ন রাগে বলে, ওই রুমে কেউ গেলে বা নীরকে কিছু বললে আমি নীরকে নিয়ে এই বাড়ি ছেড়ে চলে যাব। রাত অনেক হয়েছে, সবাই নিজের রুমে গিয়ে কান বন্ধ করে শুয়ে পড়ো। মিসেস রোদেলা কিছু না বলে নিজের রুমে চলে যায়। সব সার্ভেন্টদেরও পাঠিয়ে দেয়। অয়ন সোফায় বসে ড্রিঙ্কস করছে আর মারুর চিৎকার শুনছে। মারু চুপ হয়ে যায়, আর তার কিছুক্ষণ পরে অয়ন রুমে যায়। গিয়ে দেখে মারু ঘুমিয়ে পড়েছে। অয়ন ঢুকতে ঢুকতে মারু চেয়ারের সামনে গিয়ে বসে। কিছুক্ষণ মারুর দিকে এক চোখে তাকিয়েছিল, যেন ওই চোখ কত বছর ধরে অপেক্ষা করছে এই চেহারা দেখার জন্য। কিছুক্ষণ পরে নিজেকে সামলে নিয়ে মারুর হাত পা খুলে দেয়। মারুকে কোলে নিয়ে বিছানায় শুয়ে দেয়। অয়ন মারুর পাশে শুয়ে মারুর দিকে তাকিয়ে আছে। হাত বাঁধা সময় কিছু ছুরি ভেঙে গিয়ে মারুর হাতে আঁচড় লেগেছে। অয়ন আস্তে করে ছুরিগুলো খুলে দিয়ে হাতে মলম লাগিয়ে দেয়। অয়ন আস্তে করে মারুর সব গহনা খুলে তার পাশে শুয়ে মারুর দিকে তাকিয়ে বলে, এই আগুনের তৃষ্ণা তুমি। অনেক কষ্টে পেয়েছি তোমাকে নিয়ে, আর কোথাও যেতে দিব না। সকালে আলোর মৃদু ছোঁয়ায় মারুর মুখে লাগলে মারু উঠে যায়। আস্তে আস্তে চোখ খুলে উঠে বসে নিজেকে বিছানায় দেখে অবাক। আশেপাশে তাকালো, কিন্তু কাউকে এই রুমে দেখলো না। ধুম মেরে বিছানায়
ভেতে বসে আছে। একটু পর অয়ন ওয়াশরুম থেকে বের হয়ে একটা সাদা টাওয়াল পরে আরেকটা দিয়ে মাথার চুল মুছতে মুছতে বের হয়। অয়নের সারা শরীর ভিজে, বিন্দু বিন্দু পানি গা বেয়ে পড়ছে। নজরে তাকিয়ে আছে, একটা অজানা আকর্ষণ তাকে টানছে। অয়ন মারুর এভাবে তাকানো দেখে মুচকি হেসে বলে, নিজের স্বামীর দিকে কুনজর দিচ্ছ? আমি হেবলার মতো করছি। উনি আরেকটু এগিয়ে এসে বলছে, সকাল সকাল এভাবে তাকিও না, পরে আমি এভাবে তাকালে তোমার ভালো লাগবে না। আমার মস্তিষ্কে ওনার কথা ঢুকছে না, তাই তাকিয়ে আছে। উনি আয়নার সামনে দাঁড়িয়ে চুল মুছছে। একটু পর আবার আমার দিকে মাথা ঘুরিয়ে তাকিয়ে বলে, আমাকে দেখা শেষ হলে সাইডে শাড়ি রাখা আছে, গোসল করে পরে আসো। আমি শাড়ির দিকে তাকিয়ে বলে বিছানা থেকে উঠে নিজেকে আয়নায় দেখে সব মনে পড়ে যায়। একটু রাগ দেখিয়ে বলি, আমি আপনার কথা মতো কেন চলবো? আমি এখন চলে যাব। কি ভেবেছেনটা কি আপনি আমাকে? অয়ন আলমারি থেকে নিজের কাপড় বের করতে করতে বলল, যাওয়ার কথা বললে জানো তোমার সাথে কি হতে পারে? তুমি এখানে থেকে আমি না ছাওয়া পর্যন্ত যেতে পারবে না। সো তুমি কি নিজেকে একটা বন্ধ রুমে বন্দি দেখতে চাও, না চুপচাপ ভালো বউয়ের মতো গোসল করে শাড়ি পরে আসো? যদি শাড়ি পরে নিচে আসো কোনো ঝামেলা ছাড়া, তাহলে নিজের পরিবারের সাথে কথা বলতে পারবে। আর যদি না পড়তে চাও, আমি কপাল কুঁচকে জিজ্ঞেস করলাম, তাহলে? উনি অন্যরকম একটা হাসি দিয়ে বলল, তাহলে আমি ফরিয়ে দেব, আর আমি যা বলি তাই করি। এটা নিশ্চয়ই বুঝে গেছো। আমি নিজের কাপড় আঁকড়ে ধরে বলি, এটা আপনি করতে পারেন না। উনি আচ্ছা তাহলে করে দেখাই বলে আমার দিকে এগিয়ে আসতে আমি শাড়ি নিয়ে ওয়াশরুমে দৌড় দিই। অয়ন দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে। আমি কতক্ষণ ওনাকে বুকে ঝুঁকে গোসল করে শাড়ি পরে বের হলাম। চোখ মুখ ফুলে গেছে, তাই আমিও একটু সেজে নিলাম। রেডি হয়ে ভাবছি নিচে যাব কি যাব না। এই সময় অয়ন আসে। এসে আমার পা থেকে মাথা পর্যন্ত একবার চোখ ঘুরায়, পরে অন্যদিকে তাকিয়ে বলে, চলো নীর আমার সাথে নিচে। আমার নাম মারু, নীর না। অয়ন আমার হাত ধরে নিচে নিয়ে যেতে যেতে বলল, তুমি আমার জন্য নীর, আর মারু কোনো নাম হলো? আচ্ছা নিচে শান্ত থাকবে, না হলে আবার আমি অশান্ত হয়ে যাব। অয়ন আমার হাত ধরে নিচে নিয়ে যায়। সব সার্ভেন্টরা নিজের মতো কাজ করছে। খাবার টেবিলে কালকের ওই লোকটা বসে আছে, সাথে ওই মহিলাটাও। আমাকে দেখে হাসতে হাসতে বলল, আসো মা, এসে নাস্তা করতে বসো। আমি শুধু ভাবছি এরা এত স্বাভাবিক ব্যবহার কিভাবে করছে আমার সাথে, যেন আমি কিছুই হয়নি। এরা সবাই পাগল না তো? আবার আমি খেতে বসি। টেবিলে এত খাবার দেখে অয়ন শুধু জিম পাউরুটি আর জুস খাচ্ছে। আমার ক্ষুধা লাগছে, তাই কথা না বলে খেতে শুরু করি। মিসেস রোদেলা, আচ্ছা তোমার নাম কি? আমি অবাক হয়ে বললাম, মারুফা ইয়াসমিন। মারু বলেই সবাই ডাকে। কি অদ্ভুত, কাল বিয়ে পড়িয়ে আনলো, অথচ নাম জানে না। তারপর আবার উনি বলল, আমি অয়নের মা, উনি অয়নের বাবা। আমি ওনাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা কাল রাতে আপনারা কোথায় ছিলেন? ওনার মা হেসে বললে, বাড়িতেই ছিলাম, আর কোথায় থাকবো। অয়ন আমার দিকে রুটি খেতে খেতে তাকায়। আমি নিচে মুখ করে খেতে থাকি আর ভাবতে থাকি, বাড়িতে এত মানুষ থাকার সত্ত্বেও কেউ আমার চিৎকার শুনলো না। ভয়রা নাকি? থাক, এখন কিছু জিজ্ঞেস করা যাবে না। অয়ন না থাকলেই জিজ্ঞেস করতে হবে। নাস্তা শেষ করে কার যেন একটা কল আসে। অয়ন কথা বলতে একটু সাইডে চলে যায়। আমি দাঁড়িয়ে আছি, অয়নের মাকে কিছু জিজ্ঞেস করতে যাব, তখনই একজন লম্বা সুদর্শন লোক বলতে বলতে ঢুকে, কিরে অয়ন, তুই নাকি বিয়ে করে নিয়েছিস? আমি সেদিকে তাকাই। আমার কথা শুনে লোকটি হাত থেকে লাগেজটা পড়ে যায়। নিজের দীর্ঘ কালো চোখে দিয়ে আমাকে অবাক হয়ে দেখছে। ওনার চোখ যেন খুশিতে উজ্জ্বল হয়ে উঠেছে। ঠোঁটে আমাকে দেখতে পেয়ে খুশির ঝলকা ঝলক। ওনার এভাবে তাকিয়ে থাকার মানে আমি বুঝলাম না। উনি খুশিতে আত্মহারা হয়ে বলছে, তুমি এখানে, মানে তুমি ঠিক আছো? তখনই মিসেস রোদেলা বলে ওঠে, প্রহর তুই? আরে একেই তো বিয়ে করেছে অয়ন। এই কথা শোনার সাথে সাথে মনে হলো ওনার মুখের হাসি গায়েব হয়ে গেছে। আমার দিকে এক অদ্ভুত মলিন মুখ করে তাকিয়েছে।
একটা কষ্টের ছাপ দেখা যাচ্ছে, যেটাকে উনি হাসির মাধ্যমে লুকানোর চেষ্টা করতে থাকে। তখনই অয়ন এসে ওই লোকটিকে জড়িয়ে ধরে বলতে থাকে, প্রহর ভাই, তুই এসেছিস, তোর অপেক্ষাতেই ছিলাম। প্রহর মারুর দিকে তাকিয়ে বলে, অয়ন, আমি কিছু বুঝতে পারছি না, মারু এখানে। অয়ন প্রহরের হাত ধরে উপরে নিয়ে যায়। প্রহর যেতে যেতে মারুর দিকে তাকিয়ে আছে। মারুও তাদের যাওয়া দেখছে। মিসেস রোদেলা মারুর কাঁধে হাত রেখে বলে, ও প্রহর, অয়নের কলিজার বন্ধু, দুজন দুজনকে ছাড়া বেশি দিন থাকতে পারে না। ছোট থেকে একসাথেই বড় হয়েছে। অয়ন প্রহরকে উপরের রুমে নিয়ে যায়। প্রহর অয়নের সামনে গিয়ে জিজ্ঞেস করে, মারু বেঁচে আছে, তাহলে এতদিন তোর সাথে যোগাযোগ করার চেষ্টা করেনি নি কেন? আর হঠাৎ করেই তোদের বিয়ে, আমি কিছু বুঝতে পারছি না। অয়ন প্রহরকে শান্ত করার চেষ্টা করে বলে, শুনতে হাস্যকর লাগলেও নীর আমাকে এখন আর ভালোবাসে না। প্রহর, মারু এমন মেয়ে না, আর তাছাড়া তোকে ভালো না বাসলে এতদিন তোর সাথে কি টাইম পাস করছে নাকি? অয়ন, এটা আর যাই হোক টাইম পাস ছিল না। প্রহর রাগে ছটফটিয়ে বলে, আজ সব কিছুর জবাব দিতে হবে মারুকে। এই 2 বছর মরার নাটক করেছে। ওর এই নাটকের কারণে কত কি হয়েছে তার সব জবাব দিতে হবে ওকে। অয়ন প্রহরকে থামিয়ে বলে, নীরকে জিজ্ঞেস করে কোনো লাভ নাই, এর কোনো উত্তর নেয় নীরের কাছে। প্রহর, ওর ন্যায় মানে? অয়ন একটা লম্বা নিঃশ্বাস ফেলে বলে জানালার সামনে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে বলে, প্রহর আমাকে ভুলে গেছে, ওর স্মৃতিতে আমি নাই। নীর তার আগুনকে ভুলে গেছে। অয়নের চোখের কোণে পানি জমে চিকচিক করছে। প্রহর অয়নের কাঁধে হাত দিয়ে বলে, তোর কথার মানে কি? অয়ন, 2 বছর পর আমেরিকার থেকে ফিরে এয়ারপোর্ট থেকে বের হতেই নীরের বাবাকে দেখতে পাই। যদিও উনি আমাকে চিনেন না, তাও অনেক ইচ্ছে হলো ওনার সাথে কথা বলার। তাই ওনার পিছু নেয়। পরে জানতে পারি আমার জান পাখির বিয়ে, ও বেঁচে আছে। 2 বছর আগে হওয়া অ্যাক্সিডেন্টে ও মরেনি, মাথায় আঘাত পাওয়ার কারণে ওর মাথা থেকে মুছে যায় অনেক বছরের স্মৃতি, আর সেই স্মৃতিতে থাকা আমি। তাই তার বাবা মা নীরকে নিয়ে ঢাকা চলে আসে। প্রহর, তাহলে তুই মারুকে জোর করে বিয়ে করেছিস? অয়ন রাগে বলে, আমার আর কিছুই করার ছিল না, এত বছর পরে নীরকে পেয়ে আবার হারাতে পারবো না। আর সবচেয়ে বেশি কষ্ট আমার এ কারণে হচ্ছে যে মনে আমি থাকতাম সেখানে এখন কোনো রিয়ানের নাম। আমার স্মৃতি মাথা থেকে মুছে গেছে, কিন্তু ওর মন থেকে তো আর যায়নি। প্রহর, এতে মারুর কোনো দোষ নাই। অয়ন, আমার মনে হয় কেউ তো একজন আছে যে আমার থেকে নীরকে কেড়ে নিতে চাই। প্রহর একটু হতভম্ব হয়ে বলে, মানে কে? অয়ন, সেটা তো জানি না, তবে নীর যখন মরেনি তাহলে ওর মরার খবর আমার কাছে কিভাবে আসলো? ওর মা বাবা তো আমাকে চিনে না, আর ওর গ্রামে ওর নামে ওই কবরটা কার ছিল যেটা আমরা দেখেছি? কেউ তো একজন এসব করাচ্ছে, তাকেই বের করতে হবে। প্রহর, এমন কিছু হয়ে থাকলে বের তো করতে হবে। অয়ন, আচ্ছা তুই ফ্রেশ হয়ে আয়, অনেকটা জার্নি করে এসেছিস। প্রহর, হুমম। মিসেস রোদেলা রান্নাঘরে প্রহরের জন্য নাস্তা রেডি করছে, তার পাশেই নীর দাঁড়িয়ে আছে, মিসেস রোদেলার দিকে অসহায় ভাবে তাকিয়ে আছে। মিসেস রোদেলা দেখে মারুকে বলে, কিছু বলবে? মারু, আচ্ছা আন্টি, আপনার ছেলে একটা মেয়েকে জোর করে বিয়ে করেছে আর আপনারা তার সমর্থন করছেন। আমার এমন ছেলে থাকলে তো পিটিয়ে লাল করে দিতাম। আপনারা কেউ কিছু বলেন না কেন? মিসেস রোদেলা তার কাজ থামিয়ে বললেন, জীবনে এমন অনেক কিছু না চাইলেও মেনে নিতে হয়। আর তুমি এত সহজে সব মেনে নিলে যে? মারু কপাল কুঁচকিয়ে বলে, আমি সহজে মেনে নিয়েছি মানে? কত চিৎকার চেঁচামেচি করলাম কালকে। মিসেস রোদেলা মুশকি হেসে দিয়ে বলেন, আমি হলে আরো অনেক কিছু করতাম। আচ্ছা এসব কথা পরে বলা যাবে, তুমি রুমে গিয়ে রেস্ট করো, অয়ন তোমাকে কিচেনে দেখলে রাগারাগি করবে। আমি বেশি কথা না বাড়িয়ে চুপচাপ রুমে চলে যাই আর ভাবতে থাকি, আসলেই অনেক সহজে মেনে নিলাম, কিন্তু কেন? আর একটা সত্যি কথা না মানলেই নয়, উনি জোর করে আমাকে বিয়ে করেছে, তাও আমার এতটাও খারাপ লাগেনি, না জানি কেন। রাগ করার চেষ্টা করেও পারছি না। এই মুহূর্তে অয়ন এসে দেখে নীর গভীর ভাবনায় মগ্ন। অয়ন একটু জোরে জিজ্ঞেস করে, আমার কথা ভাবছো নাকি? আর আমিও অনমনে বলে দিয়ে, হুমম। একটু পরে হুশ আসলে সাথে সাথে বলি, আপনার কথা কেন ভাববো? আচ্ছা একটা কথা বলেন তো, আমাকে আপনি কেন বিয়ে করেছেন? অয়ন হেসে বলে, বিয়ে করতে ইচ্ছে করেছে তাই। মারু রাগী ভাবে বলে, তাহলে অন্য কাউকে করে নিতেন? মানে এমন কে করে, বিয়ের দিন জোর করে বিয়ে করে নিয়েছেন? অয়ন,
কি বলছো কিছুই তো বুঝছি না। মারু, কি উল্টো পাল্টা বলছি আমি নিজেও বুঝছি না। আচ্ছা, আপনি আমার বিয়ের দিন কি এমন করলেন যে সবাই রাজি হয়ে গেছে আপনার সাথে বিয়ে দিতে? আর সত্যিটা বলবেন। আর আপনি না বলছেন আমার মা বাবার সাথে কথা বলতে পারবো? তাহলে ফোন দেন, কল করব। অয়ন মারুকে ফোন দেয়। মারু তাড়াতাড়ি কল করে। ওর বাবা ফোন ধরে জিজ্ঞেস করে, কেমন আছিস? মারুর আগে বলে, কেমন আছি সেটা জানো না, হঠাৎ আমার স্বামী পাল্টানোর সিদ্ধান্ত নিলে যে। কিছু দিন আগে তো অনেক জোরাজোরি করছিলে রিয়ানকে বিয়ে করার জন্য। শান্ত হ মা, এত রাগ তোর জন্য ভালো না। আর অয়ন রিয়ানের থেকে ভালো, তাই। মারু, বাবা তোমরা পাগল নাকি আমাকে পাগল ভাবো? কিছু বুঝলাম না। কেউ হঠাৎ করে কিভাবে এমন বর পাল্টাই? মানে কি? আর তোমরা এত সহজে রাজি হয়ে গেলে কিভাবে? বাবা, কি করব, রিয়ান তো বিয়ে করতে আসেনি। ওর মা বাবা কল করে বলে দিয়েছে ওরা নাকি বিয়ে করাতে আসবে না। আর কোনো উপায়ও ছিল না। মারু, মানে রিয়ান এমন করবে আমার সাথে বিশ্বাস হয় না। মারুর মা তার বাবা থেকে ফোনটা নিয়ে বলে, শুন মারু মা, যা হয়েছে মেনে নে, এতে সবার ভালো। যতই হোক বিয়ে তো তোদের হয়ে গেছে। বিয়ে যখন হয়ে গেছে তখন মেনে নে। মারুর আগে বলে, রাখো তোমার মেনে নেওয়া, দূরর কথায় বলমু না, রাখো ফোন। বলে ফোনটা জোরে বিছানায় আছাড় মারে। অয়ন একবার মোবাইলের দিকে তাকাচ্ছে, একবার মারুর দিকে। মারু কিছুটা শান্ত হয়ে বলে, ভালো করেছেন আপনি আমাকে বিয়ে করে। ওই রিয়ান শয়তান তো আমাকে পাওয়ার যোগ্যতাই রাখে না। ও বিয়ের দিন বিয়ে করতে আসনি। অয়নের দিকে তাকিয়ে দেখি অয়ন কিছু একটা লুকানোর মতো হাসি দিচ্ছে, মানে চোর ধরা খাওয়ার আগে যেমন দেয় তেমন। আমি কোমরে হাত দিয়ে বলি, সত্যি সত্যি বলেন কি করেছেন রিয়ান এর সাথে? অয়ন জোর করে মিথ্যা হাসি দিয়ে বলে, বললাম তো কিছু না। আচ্ছা নীর, তুমি থাকো, আমাকে একটু বাহিরে যেতে হবে। মারু, আপনি আমাকে নীরটির করে ডাকবেন না। আর এটা মানেটা কি হুমম? অয়ন, নীরের অর্থ কি জানো? মারু ব্রু কুচকিয়ে জিজ্ঞেস করে, না জানি না, বলেন কি? অয়ন আলমারি থেকে কোটটা বের করে পড়তে পড়তে বলে, বাংলাদেশে থেকেও বাংলা ঠিক মতো পারো না দেখছি। মারু হালাকা রেগে বলে, তাহলে আপনিই বলে দিন। অয়ন কোটটা ঠিক করতে করতে বলছে, এখন তোমার সাথে প্রেম করার ইচ্ছে থাকলেও সময় নেয় পরে একদিন বলল, ওকে এখন আসি। এই কথাগুলো তাড়াতাড়ি বলে চলে যায়। ওইদিকে অয়নের সব কথা মারুর মাথা উপর দিয়ে গেছে। সে কিছুক্ষণ পরে জোরে বলে, আপনাকে প্রেম করতে কে বলেছে হুহহ? এতক্ষণে অয়ন নিচে চলে যায়। বেশ অনেকক্ষণ হয়েছে মারু রুমে বসে বসে বোর হয়ে গেছে। বেলকনি দিয়ে বাহিরে তাকানো যায় না, অনেক রোদ বাহিরে। বেলকনিতে থাকা ফুল গাছগুলো যেন পানির জন্য হাহাকার করছে। আমি হাঁটু গেড়ে বসে ফুল গাছগুলোতে পানি দিচ্ছি। হঠাৎ করেই অদ্ভুত একটা ইচ্ছে হলো মনে, গাছগুলোর সাথে কথা বলতে ইচ্ছে করছে। কিন্তু কি বলবো, ভাষা খুঁজে পাচ্ছি না। খুব আপন কাউকে মিস করছি, কিন্তু কাকে সেটাই জানি না। এই ফুলের ঘ্রাণ মনের মধ্যে কোনো এক অজানা পুরুষের গায়ের ঘ্রাণের সাথে মিলিয়ে দিচ্ছে। তাকে মনে মনে জড়িয়ে ধরার আকাঙ্ক্ষা, কিন্তু সে যে লুকন্ত, কোথায় পাবো তাকে? এসব ভাবতে ভাবতে কেউ একজন দরজায় নক করেছে। আমি উঠে গিয়ে আসতে বলি। দরজায় প্রহর দাঁড়িয়ে আছে। আমি তাকে জিজ্ঞেস করলাম, কিছু বলবেন? প্রহর শুধু তাকিয়ে আছে, তার চোখ দিয়ে যেন কিছু বলতে চাচ্ছে, কিন্তু কিছু একটা তাকে আটকে দিচ্ছে। আমি আবারও জিজ্ঞেস করলাম, কিছু বলবেন? প্রহর তার চোখ সরিয়ে মুচকি হেসে বলল, আমি কি ভিতরে আসতে পারি? আমি আসতে বললাম। তো প্রহর আমাকে জিজ্ঞেস করল, তুমি কেমন আছো? আমিও একটু বিরক্তি নিয়ে বললাম, কেমন থাকার কথা, কালকে একটা মেয়েকে জোর করে বিয়ে করে এনেছে, এখন তার বন্ধু জিজ্ঞেস করছে আমি কেমন আছি। আচ্ছা একটা কথা জিজ্ঞেস করি। প্রহর সোফায় বসে বলে, করো। আমিও এক সাইডে সোফায় বসে বললাম, আচ্ছা এই ফ্যামিলির সবার কি একটু মাথায় প্রবলেম আছে নাকি? প্রহর হেসে বলে, কেন? আমিও রাগী একটা ফেস বানিয়ে বলি, আরে হবার এমন অদ্ভুত ব্যবহার আমাকে পাগল করে দিচ্ছে। প্রহর, হুমম, তো একটু মানিয়ে নেওয়ার চেষ্টা করো, দেখো আস্তে আস্তে সব ঠিক মনে হবে। মারু, আরে কিভাবে বানিয়ে নিব, আমি তো এই পরিবার সম্পর্কে কিছুই জানি না। আরে তাহলে আমি আছি কেন, আমি বলছি, যদি তোমার শোনার ইচ্ছে থাকে। আরে অনেক আছে, বলেন আপনি। অয়নের বাবা ঢাকার সবচেয়ে বড় ব্যবসায়ীর মধ্যে একজন মিরহমান খান। আর অয়নের মা রোদেলা খান। আহানের একটা ভাই আছে যে কালকে দেশে ফিরবে, তার নাম সায়ন।
অয়নের ছোট ভাই, বিজনেসে তার অনেক নাম। মারু অনেক আগ্রহের সাথে জিজ্ঞেস করে, অয়নের সম্পর্কে কিছু বলবেন না? প্রহর মুচকি হেসে বলে, ওর সম্পর্কে জানার তোমার অনেক ইচ্ছে দেখা যায়। আচ্ছা শোনো, অয়ন একজন প্রফেশনালি ডক্টর। ছোট থাকতেই আমাদের তিনজনকে মানে অয়ন, সায়ন আর আমাকে বিদেশে পাঠিয়ে দেওয়া হয় পড়াশোনার জন্য। পড়াশোনার মাঝখানে আমরা ঘোরার জন্য দেশে ফিরি আর পরে প্রহর থেমে যায়, শুধু লম্বা একটা নিঃশ্বাস ফেলে। মারু অতি আগ্রহের সাথে জিজ্ঞেস করে, আর? প্রহর মুচকি হেসে বলে, কিছু না, আবার বিদেশে ফিরে যায়। অনেক গুরুত্বপূর্ণ একটা অপারেশন ছিল, তাই কালকে দেশে ফিরে কালকেই বিয়ে করে ফেলে, আর সেই খবর শুনে আমি এখানে। মারু, তাও একটা রহস্য থেকে গেল। কি? মারু, আপনার বন্ধু আমাকে কেন বিয়ে করলো? এটা তুমি ওর কাছ থেকে জেনে নিও। আচ্ছা, সবার কথা বললেন, আপনি কি করেন এটা তো বললেন না। প্রহর মুচকি হেসে বলে, আমি লিখতে ভালোবাসি, তাই আমি একজন লেখক। আমেরিকায় হালকা পাতলা নাম ডাক আছে আর কি। আচ্ছা, তাহলে আপনার একটা বইয়ের নাম বলেন তো দেখি। প্রহর মারুর দিকে তাকিয়ে বলে, ম্যাজিশিয়ান। মারু লাফ দিয়ে বলে, এই বইটা আমি পড়েছি, এর অর্থ তো হলো মায়াবিনী, তাই না? ওহ, তাহলে আপনি সেই ফেমাস রাইটার প্রহর দীপ্ত। মম, তুমি তাহলে আমার বই পড়েছে, এখন মনে হচ্ছে আমি সত্যি কোনো রাইটার। অনেক ভালো লিখেন আপনি। আচ্ছা, আপনি আপনার গল্পে যে মেয়েটার বর্ণনা করেছেন, সে কি বাস্তবে আপনার জীবনে ছিল বা আছে, নাকি কল্পনায় লিখেছেন? প্রহর মুচকি হেসে বলে, কিছুটা সে বাস্তবে ছিল, কিছুটা বা সে কল্পনায়, কিছুটা সে আমার জীবনে ছিল, আর পুরোটাই আমার মনের কোণায়। এই জন্য বলে, লেখকের কথা বোঝা বড় মুশকিল। আর আমি ভেবেছিলাম লেখকরা বোরিং হয়, কিন্তু আপনি তো উল্টো। অনেক পরে হলেও তোমার ভালো তো লেগেছে। আচ্ছা, এখন আমি আসছি, কিছুক্ষণ পরে হয়তো অয়ন চলে আসবে, তখন একসাথে লাঞ্চ করা যাবে। হুমম, ঠিক আছে। প্রহর চলে যায়। মারু বসে বসে ভাবছে, লোকটাকে অনেক চিনা চিনা লাগলো। আর 1 মিনিট, এখন অয়ন বাসায় নেই, মারু পালানোর এত বড় সুযোগ কোথায় পাবি? কিন্তু পালিয়ে যাব কোথায়? আরে দূর, আগে বের হয়ে নিয়ে পরে ভাবা যাবে। প্রহর চলে যায়। মারু বসে বসে ভাবছে, লোকটাকে অনেক চিনা চিনা লাগলো। আর 1 মিনিট, এখন অয়ন বাসায় নেই, মারু পালানোর এত বড় সুযোগ কোথায় পাবি? কিন্তু পালিয়ে যাব কোথায়? আরে দূর, আগে বের হয়ে নিয়ে পরে ভাবা যাবে। মারু চুপি চুপি রুম থেকে বের হয়ে মেইন দরজার দিকে যায়। আশেপাশে ভালো করে তাকিয়ে চোরের মতো বের হতেই 4-5টা বডিগার্ডের মতো লোক এসে হাজির। ভয়ে দৌড় দিতে ইচ্ছে করছে। ওদের মধ্যে একজন বলল, মেম, আপনি বের হতে পারবেন না, কিছু লাগলে বলেন। আমি মনে একটু সাহস জোগাড় করে মুখে হাসি এনে বলি, একটু কাজ আছে তাই বাহিরে যাচ্ছি, একটু পরেই চলে আসবো, হি হি হি। বডিগার্ড একদম কঠোর ভাবে বলল, আপনাকে বের হতে দিলে অয়ন স্যার আমাদের মেরে ফেলবে। এবার একটু রাগ দেখিয়ে বললাম, আরে দূর, এত ভয় পাওয়ার কি আছে আপনার অয়ন স্যারকে? আপনার বডি দেখছেন, আপনারা সবাই মিলে ধরলে ওই অয়ন বাঁচবে। এত ভয় পাওয়ার কিছু নেই। আমি বলছি আমাকে যেতে দিন। বডিগার্ড এবারও কঠোর ভাবে বলল, সরি মেম, অয়ন স্যারের হুকুম, আপনাকে বাহিরে কোনোভাবেই যেতে না দিতে। আপনি বাহিরে গেলে আমাদের অনেক প্রবলেম হবে। আরে দূর, আপনার অয়ন স্যার আমাকে দেখে ভয় পায়। আমার হাত দেখতে অনেক নরম, কিন্তু এভাবে মুঠ করলে অনেক শক্ত হয়ে যায়। এক ঘুষিতে আপনার স্যারকে উগান্ডা পাঠিয়ে দিতে পারবো। আর আমাকে এখন যেতে না দিলে আমি পরে অয়নকে বলবো আপনারা আমাকে যেতে দেননি, তখন আপনাদের কি হবে? ঠিক আছে মেম, আমি একবার অয়ন স্যারকে ফোন করে জিজ্ঞেস করে নিও। বডিগার্ড ফোনটা বের করতেই মারু হাত দিয়ে থামিয়ে বলে, আরে থাক থাক, লাগবে না, আমি তো বাহিরে বলতে এই বাগানে যাওয়ার কথা বলছিলাম। আপনারা মেইন গেটে দাঁড়িয়ে থাকেন, আমি একটু বাগানটা ঘুরি। বডিগার্ড, এই কড়া রোদে আপনি বাগানে ঘুরবেন? আমি ব্রু কুঁচকিয়ে বললাম, কেন, আপনার কোনো সমস্যা আছে? না, আপনার ইচ্ছে করলে পিলজো যান। আমি হুম বলে না চাইতেও বাগানে চলে আসলাম। আল্লাহ, রোদে মনে হয় আজ পরেই যাব। এত গরমে ভালো জিনিসও ভালো লাগবে না। একটু হাঁটাহাঁটি করে উপরে তাকিয়ে বলছি, আরে সূর্য আমার উপরেই কি আজ আপনার সব তাপ ঢালবেন নাকি? আপনার কি একটু মায়া দয়াও নাই? একে বলে নিজের পায়ে নিজে কুড়াল মারা। এদিকে মারু দৌড়ে গরমে পাগল হয়ে গাছপালা আর সূর্যের উপরে নিজের রাগ দেখাচ্ছে, আর এদিকে উপর থেকে প্রহর এগুলে দেখে হাসছে। মারু মেজাজ খারাপ করে ভিতরে যায়, গিয়ে সোজা ওয়াশরুমে গিয়ে গোসল করে।
অনেকক্ষণ পরে গোসল করে বের হয়ে দেখে অয়ন সোফায় বসে আছে। অয়ন মারুকে দেখে দাঁড়িয়ে তার দিকে তাকিয়ে আছে। মারু একটা ইনোসেন্ট হাসি দিয়ে বলে, আপনি এসে গেছেন। অয়ন মারুর দিকে এগোতে থাকে। মারু পিছনে যেতে যেতে বলে, আপনি আমার দিকে এভাবে কেন আসছেন? অয়ন ডেভিল একটা হাসি দিয়ে বলে, তোমার শক্তি দেখার জন্য। আমি যেতে যেতে দেওয়ালের সাথে লেগে যাই। অয়ন আমার সামনে এসে দাঁড়িয়ে। ভয়ে আমার শরীর কাঁপছে। কোনো রকমে বললা, মানে? উনি ওনার চেহারা কিছুটা আমার সামনে এনে বলল, তুমিই তো বলেছ আমি নাকি তোমাকে দেখে ভয় পাই। তোমার হাতের মুঠোয় নাকি অনেক শক্তি। সেটাই আমি দেখতে চাই কত শক্তি আছে। আমি জোর করে হাসি দেওয়ার চেষ্টা বললাম, ওই বডিগার্ডরা আপনাকে যা যা বলেছে সব মিথ্যা। অয়ন দেওয়ালের একপাশে হাত রেখে বলল, ওরা আমাকে কিছুই বলেনি। তাহলে আপনি জানলেন কি করে? অয়ন আরেকটু কাছে এসে আমার চোখে চোখ রেখে বলল, আমার এই দুই চোখ সব সময় তোমাকে ফলো করে, তুমি কি করো না করো সবকিছুর দিকে নজর রাখে। আমি কয়েকটা ডোব গিলে বলি, আমাকে নজরবন্দি করে রাখবেন নাকি? অয়ন মুস্কি হেসে বলল, বন্দি তো আমি তোমাকে অন্য জায়গায় করতে চাই, কিন্তু তুমি তো বুঝো না, শুধু পালিয়ে যেতে চাও, আর এই জন্য দরকার পড়লে তোমাকে শুধু নজরবন্দি না ঘর বন্দি করে রাখতেও ভাববো না। কথা শুনে আমার রাগ করা উচিত নাকি কান্না করা উচিত কিছু বুঝছি না, না বুঝেই বললাম, আপনি এমন কেন? অয়ন একটু দূরে গিয়ে বলল, আমি যেমনই হয় শুধু তোমারই আর তুমিও। আচ্ছা সব কথা বাদ দিয়ে তোমার শক্তি দেখাও আমাকে, দেখি। আমি মন খারাপ করে বলি, আমার শক্তি ফুসফুস হয়ে গেছে, তাছাড়া দেখাবো কিভাবে? অয়ন টেবিলের পাশে নিচে দুই হাঁটু গেড়ে বসে বলে, যদি আমাকে পাঞ্জায় হারাতে পারো তাহলে তোমাকে আমি এখান থেকে যেতে দিব। আমি একটা লাফ দিয়ে বললাম, সত্যি? অয়ন টেবিলে হাত রেখে বলল, হুমম সত্যি। আমি মনে মনে ভাবলাম আজ শরীরের সব শক্তি লাগিয়ে দিব, এতদিন মা যে দুধ ডিম খাইয়েছে তার কসম। আমিও আল্লাহর নাম নিয়ে অয়নের হাত ধরে বসে পড়লাম। পাঞ্জা লড়াই শুরু। উনি শুধু হাত ধরে আছে আর আমি শরীরের সব শক্তি লাগিয়ে দিচ্ছি, তাও কোনো ঘোড়ার ডিম হচ্ছে না। আর না পেরে দুই হাত লাগিয়ে দিলাম। অয়ন কিছু না বলে শুধু তাকিয়ে আছে। আমি প্রাণপণ চেষ্টা করছি। অনেকক্ষণ পর হাঁপিয়ে এক হাত ছেড়ে দিয়ে বললাম, বুঝতে পেরেছি আমার মায়ের খাওয়ানো ডিম দুধের কোনো দাম নেই, আমি পারবো না। আমি আমার আরেক হাতও ছেড়ে দিতে চাই কিন্তু অয়ন ধরে রেখেছে। আমি আবারও চেষ্টা করি হাত ছাড়ানোর। এবার অয়ন আমার হাতটা জোরে চাপ দিয়ে ধরে, নিজের দিকে টান দেয়। আমি অনেকটা অয়নের দিকে ঝুঁকে যাই। অয়নের চোখে এখন স্পষ্ট রাগ দেখা যাচ্ছে। সে রাগে বলে, কি বলেছিলাম আমি, আমাকে ছেড়ে যাওয়ার কথা না ভাবতে, কিন্তু তাও আজ চেষ্টা করেছ। আজ মাফ করছি কিন্তু আরেকবার এমন ভুল হলে এর ফল তোমার জন্য অনেক কষ্টকর হবে। অয়ন তার চেহারা আমার চোখের একদম সামনে এনে বলে, আমাকে ছেড়ে যাওয়ার কথা ভুলে যাও, সারা জীবন তোমাকে আমার সাথেই থাকতে হবে, আমায় ছেড়ে কোথাও যেতে দিব না। হাতে ব্যথা পাওয়ার কারণে মারুর চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। অয়ন বিষয়টা বুঝতে পেরে হাত ছেড়ে দেয়। তারপর উঠে গিয়ে ওয়াশরুমে চলে যায়। মারু বসে বসে ভাবতে থাকে, এই লোকটা আমার কাছ থেকে কি চাই, আর আমারই বা কেন ওকে এত আপন লাগে। আর এভাবে আটকে রাখার মানেটাই বাকি। সুন্দর মতো আমার মা বাবার কাছে গিয়ে বিয়ের প্রস্তাব দিলেই বাকি হতো হুহহ। এভাবে জোর করার কি ছিল? মারু রেডি হয়ে বসে থাকে। অয়ন শাওয়ার নিয়ে বের হয়। মারু একবার তাকিয়ে অন্য দিকে চোখ ফিরিয়ে নিয়ে বলে, এই আপনি পুরো কাপড় পরে ওয়াশরুম থেকে বের হতে পারেন না, শুধু টাওয়াল পরে চলে আসেন। অয়ন মুস্কি হেসে বলে, আমার রুম, আমি যেভাবে খুশি আসবো, থাকবো। আমি অয়নের দিকে ফিরে বলি, এক্সকিউজ মি, এটা আমারও রুম, ওকে, আপনার একার না। ওহ তাহলে আমিও তোমার, যাক তাহলে নিজেকে আমার বউ হিসাবে মানো তাহলে। জি না, আমি বলছি যে আমিও তো এই রুমে থাকি নাকি। আর একটা মেয়ের সামনে এভাবে আসতে লজ্জা করে না? না করে না, আমি আমার বউয়ের সামনে এসেছি, কোনো অন্য মেয়ের সামনে না, তুমি চাইলে তুমিও। বলে আটকে যায়। মারু বড় বড় চোখে তাকিয়ে বলে, আমিও চাইলে কি হুমম? অয়ন শার্ট পরতে পরতে বলে, না কিছু না। কিছু না মানে? আপনি কি ভাবেন আমি অবুঝ? আপনি কি বলতে চান আমি বুঝি না? অয়ন মারুর দিকে ফিরে দুষ্ট হাসি দিয়ে বলে, বুঝো যখন তাহলে জিজ্ঞেস করছো কেন? আমার মুখ থেকে শুনতে চাও বুঝি? আপনার সাথে কথা বলাই ভুল, বলে মারু রুম থেকে বেরিয়ে যায়। যেতেই সবাই তাকে খাবার টেবিলে ডাকে। মারু গিয়ে চুপচাপ বসে পড়ে।
একটু পরে অয়ন প্রহরকে নিয়ে নিচে আসে। প্রহর বসতেই মারু জিজ্ঞেস করে, কি লেখক বাবু কি এত ভাবছেন, নিজের কোনো কাহিনী নাকি? অয়ন সাথে সাথে বসে মারুর হাত ধরে বলে, নীর তোমার প্রহরের কথা মনে আছে, আর কি কি মনে পড়েছে? মারু অয়নের দিকে তাকিয়ে আছে, ওর কথা বুঝার চেষ্টা করছে। প্রহর হেসে দিয়ে বলে, অয়ন তোর মজা করার অভ্যাসটা এখনো গেল না? আরে নীরকে না মানে মারুকে আমি বলেছি আমাদের সম্পর্কে কিছু। অয়ন হতাশা নিয়ে বলে, ওহ হ। অয়নের বাবা, অয়ন এত চিন্তিত হয়ে লাভ নাই, সব ঠিক হয়ে যাবে। অয়ন কোনো জবাব দিচ্ছে না, শুধু চুপচাপ নিজের খাবার খাচ্ছে। অয়নের বাবা কিছু বলতে নিয়েও বলল না। আমি শুধু ওদের মুখের দিকে তাকিয়ে আছি। প্রহর সব নীরবতা ভেঙে বলল, আরে মারু তুমি তো দেখি কিছুই খাচ্ছ না। অয়ন ভাতের এক নলা নিয়ে আমার মুখের সামনে ধরে, আমি অবাক হয়ে অয়নের দিকে তাকাই। অয়ন ইশারা করে খেতে বলে। আমিও ইশারা করে না করে দিয়ে। অয়নের মা হাসতে হাসতে বললেন, আরে খাও খাও, আমার ছেলে এত ভালোবেসে দিয়েছে। লজ্জায় আমি কারো দিকে তাকাতে পারছি না। এবার অয়ন রাগী চোখে খেতে ইশারা করে, আমিও ভয় খেতে থাকি। কিছুই করার নেই। অয়ন বারবার মুখের সামনে ধরছে আর আমার খেতে হচ্ছে। এখানে কারো দেখি তেমন লজ্জা নেই। সত্যি বলতে, জানি না আমার এত ভালো কেন লাগছে, নিজের অজান্তেই চোখের কোণায় পানি জমে গেছে। মনের মধ্যে আলাদা একটা তৃপ্তি পাচ্ছি। প্রহর ওদের দিকে তাকিয়ে মুচকি হেসে নিজের চোখ সরিয়ে নেয়। নিচের দিকে তাকিয়ে খাবারে মন দিয়েছে, আস্তে আস্তে তার মুখের হাসিটাও চলে গেছে। দেখতে দেখতে বিকেল হয়ে যায়, একজনের চিৎকারে বাড়ির সবাই নিচে চলে আসে। অয়ন বড় একটা হাসি দিয়ে বলে, সায়ন তুই, বলে জড়িয়ে ধরে। সায়নও জড়িয়ে ধরে। সায়ন, আরে ভাই আমাকে একা ফেলে চলে এলে তোমরা সবাই, এটা আমার সাথে করতে পারলে? প্রহর, সায়ন আমিও কিন্তু এখানে আছি। সায়ন প্রহরকে গিয়ে জড়িয়ে ধরে বলে, তুমি আমাকে ভুলে গেলেও আমি যাইনি। প্রহর, তোকে তো চাইলেও ভুলতে পারবো না, ছোট ভাই বলে কথা। সায়ন, ভাই তুমি নাকি বিয়ে করেছ, ভাবি কোথায়? অয়ন ইশারা দিয়ে দেখায়। সায়ন আমার দিকে তাকায়, আমি শুধু মুচকি হাসি। সায়ন আমার কাছে এসে বলে, আমার আসার কথা কাল ছিল কিন্তু আপনাকে দেখার জন্য আজ চলে এসেছি। আচ্ছা ভাবি আপনার কোনো ছোট বোন আছে নাকি? না কেন? সায়ন হেসে বলে, ভালো হয়েছে নাই, আমার জিএফ আছে। আপনার বোন থাকলে সেও হয়তো আপনার মতো সুন্দর থাকতো, তাহলে আবার গন্ডগোল হয়ে যেত। সায়নের কথা শুনে মারু হেসে দেয়। প্রহর সায়নের কানে ধরে বলে, এসেই শুরু হয়ে গেছে জনাব। যা আগে ফ্রেশ হয়ে আয়। রাতে সবাই একসাথে বসে আমাদের কথায় বলছে। সায়ন, আরে দূরর আমাকে ছাড়া বিয়ে করেছ, এই বিয়ে আমি মানি না। আমার ভাইয়ের বিয়ে আর কোনো আয়োজন হয়নি, এটা কোনো কথা হলো? আমি খুব তাড়াতাড়ি একটা পার্টি রাখবো কি বলো প্রহর ভাইয়া? প্রহর হেসে শুধু হুমম বলে, আমার এখানে কিছুই বলার নেই। সবাই এসব কথা বার্তায় বলছিল। অনেকক্ষণ পরে এসে বিছানায় নিজের শরীরটা লাগালাম, আহ শান্তি। তখনই দেখছি অয়ন আসছে, আমি চুপচাপ ঘুমের বান ধরে থাকি। অয়ন এসে মারুর দিকে তাকিয়ে মুচকি হেসে দরজা বন্ধ করে লাইট অফ করে দেয়, শুধু ডিম লাইট জ্বলছে। অয়ন এসে আমার পাশে শুয়ে পড়ে। উনি কি এখানে শুবেন নাকি? আল্লাহ, আমার যেন কেমন কেমন লাগছে। জীবনের প্রথম কোনো ছেলে আমার পাশে শুয়েছে। আমি একটু গুটি সুটি মেরে শুলাম। অয়ন শুয়ে মারুকে দেখে হাসছে। মারু উল্টো দিক করে শুয়ে আছে। অয়ন আমাকে পিছন দিক দিয়ে জড়িয়ে ধরে, আর গায়ে যেন কারেন্ট লেগে গেছে। আমি অয়নকে ধাক্কা দিয়ে উঠে বসি। আমার হার্টবিট এখনো খুব জোরে জোরে ধুক ধুক করছে। অয়ন উঠে বসে বলে, কি হয়েছে? আমি একটু রাগী ভাবে বলি, কি হয়েছে মানে, আপনি আমাকে জড়িয়ে ধরেছেন কেন? আপনি আমার সাথে ঘুমাবেন না? এটা আমার রুম, আমি এখানেই ঘুমাবো। আর তুমি আমার পাশে শুয়ে থাকলে জড়িয়েও ধরবো। শুভ না আপনার পাশে আমি। অয়ন লম্বা হয়ে শুয়ে বলে, এই বিছানা থেকে এক পা নামলে খবর আছে। কি করবেন আপনি হুমম? বলে নামতে নিয়ে অয়ন আমাকে টান দিয়ে নিজের বুকে ফেলে শক্ত করে আমাকে চেপে ধরে। আমি ছটফট করে বলছি, আরে কি করছেন, ছাড়েন আমাকে। অয়ন আরো শক্ত করে ধরে বলে, চুপচাপ আমার বুকে এভাবেই ঘুমাও, এটাই তোমার শাস্তি। অনেক জোরাজোরি করেও লাভ হয়নি, এক চুলও নড়তে পারিনি। তাই শান্ত হয়ে শুয়ে আছি। ওনার হার্টবিটও অনেক দ্রুত চলছে। অনেক ভালো লাগছে এই হার্টবিটের শব্দ শুনতে।
এই শব্দ শুনতে শুনতে কখন যে ঘুমিয়ে গেছি নিজেও জানি না। সকালে উঠে দেখি আমার পাশে কেউ নেই। ফ্রেশ হয়ে নিচে যাই, তখন জানতে পারি অয়ন হসপিটালে গেছে অনেক আগে, একটু পরেই চলে আসবে। বাহিরে অনেক জোরে বৃষ্টি হচ্ছে। আমার ভালো লাগছে না, বারবার দরজার দিকে তাকাচ্ছি, কখন আসবে ভেবে। প্রহর আমার কাছে এসে বসে, দুজনে কথা বলছি, তখনই দরজার বেল বাজে। আমি দৌড়ে যাই। গিয়ে অবাক হয়ে যায়, রিয়ান দাঁড়িয়ে আছে, বৃষ্টিতে ভিজে গেছে পুরো। আমাকে হঠাৎ করেই জড়িয়ে ধরে। আমি কিছু বুঝার আগেই বলে, তুই ঠিক আছিস তো? জানিস আমাকে ওই অয়ন আটকে রেখেছিল। ছেড়ে দেওয়ার পরপরই আমি তোর কাছে আসতে চেয়েছিলাম, কিন্তু মা বাবা ভয় আসতে দেয়নি। অনেক কষ্টে এসেছি তোকে নিতে। আর কিছু বলার আগেই প্রহর রিয়ানকে আমার থেকে ছাড়িয়ে ঘুষি মেরে ফেলে দিয়ে বলে, তোর সাহস কি করে হয় মারুর গায়ে হাত দেওয়ার? প্রহর রিয়ানকে মারতে যায়, আমি গিয়ে আটকায়। তখনই অয়ন চলে আসে। রিয়ানকে দেখে রেগে গিয়ে বলে, তুই এখানে? সাহস কি করে হলো তোর এখানে আসার? রিয়ান, তোর সাহস কি করে হলে আমার মারুকে বিয়ে করার? আমরা ভালোবাসি দুজনকে। এটা শুনে অয়নের মাথায় রাগ উঠে যায়। সে রিয়ানকে মারতে যায়, আমি অয়নকে আটকাতে যাই। অয়ন আমার দিকে তাকিয়ে রাগী ভাবে তাকিয়ে আছে। অয়ন রিয়ানের দিকে তাকায়, রিয়ান পুরো ভিজে আর মারুর শাড়ি সামনের সাইড পুরোটা ভিজা। অয়ন রাগী ভাবে মারুকে জিজ্ঞেস করে, তোমার শাড়ি ভিজলো কিভাবে? আমি কিছু বলার আগেই রিয়ান বলে, আমাকে জড়িয়ে ধরেছে তাই। তোর কোনো সমস্যা? এটা শুনে অয়ন প্রচুর রাগে রিয়ানকে একটা ঘুষি মেরে মারুর হাত শক্ত করে ধরে টেনে উপরে নিয়ে যেতে থাকে। আমি কিছু বলার আগেই রিয়ান বলে, আমাকে জড়িয়ে ধরেছে তাই। তোর কোনো সমস্যা? এটা শুনে অয়ন প্রচুর রাগে রিয়ানকে একটা ঘুষি মেরে মারুর হাত শক্ত করে ধরে টেনে উপরে নিয়ে যেতে থাকে। রিয়ান অয়নকে আটকাতে যেতে চায়, কিন্তু প্রহর রিয়ানকে ধরে ফেলে। সে নিজেও অয়নকে আটকাতে চায়, কিন্তু কিছু একটা ভেবে থেমে যায়। রিয়ান রাগে চিৎকার করে বলছে, ওই মারুকে ছাড় বলছি, ওর কিছু করলে তোর খবর আছে। প্রহর গার্ডদের ডেকে বলে, তোমরা কোথায় থাকো যে কেউ এসে ভিতরে ঢুকে যায়? একে ধরে বাহিরে ছেড়ে আসো। গার্ডরা রিয়ানকে ধরে বাহিরে নিয়ে যেতে থাকে। রিয়ান গার্ডের ধাক্কা দিয়ে বলে, ছাড়, আমি একাই যেতে পারবো। এখন যাচ্ছি, পরে আবার ঠিকই আসবো। বলে রিয়ান চলে যায়। প্রহর উপরের দিকে তাকিয়ে আছে। অয়ন মারুর সাথে কি করছে দেখতে যাবে কি যাবে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে। অনেক কষ্টে নিজের মনকে বুঝিয়ে সোফায় মাথা নিচু করে বসে থাকে। অয়ন আমাকে টানতে টানতে ছাদে নিয়ে যায়। প্রচুর বেগে বৃষ্টি হচ্ছে। মুহূর্তেই পুরো ভিজে যায়। ভয়ে ভয়ে অয়নকে বললাম, কি করছেন কি আপনি? ছাড়েন আমাকে, দেখছেন নাকি জোরে বৃষ্টি হচ্ছে? পাগল হয়ে গেছেন নাকি? অয়ন রাগে আমার বাহু শক্ত করে ধরে বলে, ভিজার এত শখ তাহলে এই বৃষ্টিতে ভিজো। আমি রাগে বললাম, আমার বৃষ্টিতে ভিজার কোনো শখ নাই। আপনার থাকলে আপনি ভিজেন, আমাকে যেতে দিন। অয়ন আরো জোরে চেপে ধরে বলে, বৃষ্টিতে ভিজতে খারাপ লাগছে তাই না? কিন্তু নিজের প্রেমিককে ভিজা অবস্থায় জড়িয়ে ধরতে খারাপ লাগেনি, সেটা তো ভালো লেগেছে অবশ্য। অয়ন, মুখ সামলে কথা বলুন। আপনি কি বলছেন কিছু বুঝতে পারছেন? তুমি কি করেছো বুঝতে পারছো? কি করেছিটা কি আমি? ওয়েট, আমি বুঝাচ্ছি, কি করেছো? বলে আমার হাত ছেড়ে উনি ছাদ থেকে বের হয়ে ছাদের দরজা আটকে দেয়, যাতে আমি বের হতে না পারি। অনেকবার দরজায় ধাক্কাতে থাকি, কিন্তু কোনো লাভ হয় না। বারবার বলছি দরজা খুলতে। একটু পরেই অয়ন এসে দরজা খুলে। তার হাতে সাবান। আমি তার পাশ কাটিয়ে চলে আসতে চাই, কিন্তু পারি না। অয়ন আমার হাত ধরে ছাদের মাঝখানে নিয়ে আসে। তার গায়ের কোটটা খুলে নিচে ফেলে দেয়। আমি বুঝতে পারছি না কি করতে চাইছে উনি। সাবানটা নিয়ে আমার হাতে, গলায় ইচ্ছে মতো ঘষছে। আমি বারবার বলছি, কি করছেন? আমি আর সহ্য করতে না পেরে নিচে বসে পড়ি। অয়নও আমার সাথে নিচে বসে আমার সারা শরীরে সাবান দিয়ে জোরে জোরে ঘষছে আর বলছে, সাহস কি করে হলো তোর অন্য জনকে জড়িয়ে ধরার? কোনো অন্য পুরুষের ছোঁয়া আমি তোর গায়ে লাগে থাকতে দিব না। সব ধুয়ে মুছে ফেলবো তোর গা থেকে। তোর গা থেকে কোনো অন্য পুরুষের ঘ্রাণ আসবে, সেটা আমি সহ্য করতে পারবো না। আমার শরীর প্রচুর জ্বলছে। আমার কান্নার আওয়াজ ওনার কানে যাচ্ছে না মনে হয়, আর চোখের পানি তো বৃষ্টির কারণে ওনার চোখেই পড়ছে না হয়তো। রাগের মাথায় উনি বুঝতেই পারছেন না আমাকে কতটা কষ্ট দিয়ে ফেলছে। আমার হাত পা গলা লাল হয়ে গেছে। আর সহ্য না করতে পেরে জ্ঞান হারায়। মারু বসা থেকে নিচে শুয়ে পড়ে।
মারুকে কোনো নড়াচড়া করতে না দেখে অয়নের হুঁশ আসে। অয়ন মারুর মাথা নিজের কোলে রেখে বারবার নীর নীর বলে ডাকছে, কিন্তু কোনো সাড়া না পেয়ে মারুকে কোলে উঠিয়ে রুমে নিয়ে যায়। মারুকে বিছানায় শুইয়ে ওর পালস চেক করে দেখে অনেক ধীর গতিতে চলছে। অয়ন তাড়াতাড়ি একটা মেয়ে সার্ভেন্ট ডেকে মারুর ড্রেস চেঞ্জ করে দিতে বলে, আর ওয়াশরুমে গিয়ে নিজেও ড্রেস চেঞ্জ করে বাহিরে আসে। বাহিরে এসে দেখে এখনো মারুর চেঞ্জ করা হয়নি। অয়ন সাথে সাথে নিজের চোখ ফিরিয়ে নেয়। একটু পরেই মারুর ড্রেস চেঞ্জ করা হয়ে যায়। তখন তাড়াতাড়ি অয়ন মারুর কাছে যায়। কপালে হাত রেখে দেখে প্রচুর জ্বর উঠেছে। অয়ন মারুর অবস্থা দেখে একটা ইনজেকশন দিয়ে দেয় যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। মারুর গা লাল হয়ে গেছে। মারুর অবস্থা দেখে এখন নিজের উপরেই রাগ হচ্ছে অয়নের। একটা মলম এনে পরম যন্ত্রে মারুর গায়ে লাগিয়ে দিচ্ছে আর বলছে, আম সরি নীর, নিজের রাগটা কন্ট্রোল করতে পারিনি। তুমি ঠিক আগের মতো করে আমাকে শান্ত কেন করাও না? আগে আমি যতই রাগ করতাম তুমি ঠিক আমাকে ঠান্ডা করে দিতে, তো এখন ও আগের মতো করে কেন আমাকে বুঝাতে পারো না? তোমাকে হারানোর কষ্ট এই 2 বছরে ভিতর থেকে আমাকে পুড়ে ছাই করে দিয়েছে। কারণ তখন কোনো নীর ছিল না। একবার তোমাকে হারিয়ে বুঝেছি কষ্ট কাকে বলে, তাই এখন আবার তোমাকে হারানোর ভয়টা আমাকে হিংস্র করে দেয়। আমি আবার সেই কষ্টের মধ্যে দিয়ে যেতে চাই না নীর। তুমিই তো বলতে আমাকে বুঝার জন্য তোমাকে আমার থেকেও বেশি ভালোবাসতে হবে আমাকে। আর একমাত্র তুমিই তো আমাকে বুঝতে, তো এখন কি হলো নীর? পিলজো তোমার মনের জায়গা আমাকে ছাড়া আর কাউকে দিও না, তাহলে আমি বাঁচতে পারবো না। এসব ভাবতে ভাবতে প্রহর এসে দরজায় নক করে। অয়ন আসতে বলায় প্রহর তাড়াতাড়ি ভিতরে ঢুকে বলে, মারুর এখন কি অবস্থা? অয়ন মাথা নিচু করে বলে, দেখতেই তো পারছিস। প্রহর মারুর দিকে কিছুক্ষণ তাকিয়ে ওর অবস্থা দেখে রাগে অয়নকে বলে, কি করেছিস তুই মারুর সাথে? হুমম, দোষ মারুর না রিয়ানের ছিল, ও হঠাৎ করে এসে মারুকে ধরে। আর যদি মারু ও রিয়ানকে জড়িয়ে ধরতো তাতে ওর দোষ কিভাবে থাকতো? তুই ওর অতীত ছিলি যেটা ওর স্মৃতি থেকে মুছে গেছে। এখন যদি এই সময় ওর জীবনে অন্য কেউ আসে তাহলে এতে ওর দোষ কোথায়? অয়ন রাগে উঠে দাঁড়িয়ে বলে, ওর জীবনে এই অয়ন ছিল আর থাকবে, আমি আর অন্য কাউকে আসতে দিব না। ভালোবাসি ওকে আমি, এভাবে কিভাবে আমার জীবন থেকে যেতে দিয়ে? প্রহর, মনের উপর জোর চলে না অয়ন, আসল ভালোবাসা মানে বেঁধে রাখা না, স্বাধীনভাবে উড়তে দেওয়া। সে যদি তোমার হয় তাহলে ঠিকই থেকে যাবে। তুই নিজের অজান্তেই মারুর সাথে অন্যায় করছিস। এতে ওর ব্রেনে প্রভাব পড়তে পারে। তুই না জেনেই ওর ক্ষতি করছিস। অয়ন প্রহরের কথা শুনে বারান্দায় চলে যায়। সেখানে গিয়ে বসে গভীর চিন্তায় মগ্ন হয়ে যায়। প্রহর মায়া ভরা দৃষ্টিতে তাকিয়ে আছে মারুর দিকে। প্রহর মারুর কাছে গিয়ে একটু ছুঁয়ে দেখতে চাই। সে মারুর দিকে হাত বাড়িয়েও কিছু একটা চিন্তা করে হাতটা সরিয়ে নেয়। মারুর ঘুমন্ত চেহারা দেখে সে মনে মনে ভাবে, তুমি আমার সেই লেখা গল্প যাকে পড়ার অধিকার আমার নেই। তুমি আমার মন জুড়ে থাকলেও তোমাকে ছুঁয়ে দেখার অধিকার আমার নেই। প্রহর অয়নের দিকে তাকিয়ে চলে যায়। দরজা বন্ধ পাওয়ার আওয়াজ পেয়ে অয়ন পিছনে ফিরে তাকিয়ে দেখে প্রহর নেয়। অয়ন উঠে গিয়ে মারুর পাশে শুয়ে মারুকে জড়িয়ে ধরে। মারু ঘুমের মধ্যে অয়নকে আরো শক্ত করে জড়িয়ে ধরে। মারুর অনেক ঠান্ডা লাগছিল তাই। রাতে আমার চোখ খুলে মাথাটা ঝিমঝিম করছে, কোনো রকমে উঠে বসি। আশেপাশে কেউ নেই। সকালের কথা মনে পড়তেই রাগে মাথা ফেটে যাচ্ছে। বিছানা থেকে উঠে এক পা যেতেই মাথা ঘুরিয়ে পড়ে যেতে নিয়ে অয়ন এসে ধরে ফেলে। ওনাকে দেখে আমি একটু ধাক্কা দিয়ে সরে যাই। উনি আবার ধরে বলে, তুমি এখনো অনেক ফুটবল, পুরোপুরি ঠিক হওনি, চলো আমার সাথে, বিছানায় শুবে। আমি একটু মোচড় দিয়ে বললাম, না আমি যাব না, শুবও না। অয়ন আমাকে কোলে নিয়ে বলে, তুমি বিছানা থেকে উঠবে না। আমি একটু নড়াচড়া করে বলি, আরে এখন কি আমি একটু ওয়াশরুমেও যেতে পারবো না নাকি? ওহ, ওয়াশরুমে যাবে? আমি অন্য দিকে তাকিয়ে বলি, হুমম। অয়ন আমাকে কোলে করে নিয়ে গিয়ে ওয়াশরুমের সামনে নামিয়ে দেয়। আমি কোনে ভাবে ভিতরে গিয়ে ফ্রেশ হয়ে আসি। অয়ন এখনো এখানেই দাঁড়িয়ে আছে। আমি ব্রু কুঁচকিয়ে জিজ্ঞেস করলাম, আপনি এখনো এখানে কেন? না, ভাবলাম যদি কোনো দরকার পড়ে তাহলে। থাক, আমার জন্য আপনার আর ভাবতে হবে না, আপনি যে আমার জন্য কত ভাবেন সেটা আমার দেখা হয়ে গেছে। অয়ন মাথা নিচু করে বলল, আম সরি নীর। আমি রাগে বললাম, আপনার সরি আপনার কাছে রাখেন, কেউ কারো সাথে এমন আচরণ করে? আমার কি মনে হয় জানেন আপনার মাথায় প্রবলেম আছে?
অয়ন নিজেকে কন্ট্রোল করে বলে, নির্পিলজ, আর কিছু না বলে, গিয়ে রেস্ট করো। কেন বলবো না, শুনতে খারাপ লাগছে বুঝি। কিন্তু সত্যি এটাই, আপনি রিয়ানের সাথে যা করেছেন, আমার সাথে যা যা করেছেন, তা একটা সুস্থ মানুষ কোনো দিন করবে না। আপনি একটা পাগল, আগে নিজের চিকিৎসা করান। অয়ন মারুকে কোলে উঠিয়ে নেয়, মারু ভয়ে চুপ হয়ে যায়। অয়ন মারুকে বিছানায় নিয়ে বসি জোর করে শুয়ে বলে, চুপচাপ শুয়ে থাকো বলে রুম থেকে বের হয়ে চলে যায়। মারুও মুখ ফুলিয়ে বসে থাকে। একটু পরে অয়ন স্যুপ নিয়ে আসে। এসে আমার সামনে ধরে, প্রচুর ক্ষুধা লাগলেও আমি খেতে মানা করে দিয়ে। অয়ন বারবার খেতে বলছে, আমি বারবার মুখ ঘুরিয়ে নিচ্ছি। অয়ন এবার আমার মুখ চেপে ধরে স্যুপের চামচ ভিতরে ঢুকিয়ে দেয়। না চাইতেও আমার গিলতে হয়। কয়েকবার এমন জোর করে খাইয়ে দিচ্ছে, তাই বাকিটা নিজের ইচ্ছেই খেয়ে নিলাম। তারপর কি ঔষধ দিয়েছে ঘুমে কিছু চোখে দেখছি না, চুপচাপ ঘুমিয়ে পড়ি। সকালে ঘুম থেকে উঠে নিজেকে অনেকটা সুস্থ মনে হচ্ছে। আশেপাশে কাউকেই দেখলাম না। টেবিলে একটা চিঠি রাখা ছিল, যেটা পড়ে আমার খুশি হওয়া উচিত, কিন্তু খুশি হতে পারছি না। তারপর কি ঔষধ দিয়েছে ঘুমে কিছু চোখে দেখছি না, চুপচাপ ঘুমিয়ে পড়ি। সকালে ঘুম থেকে উঠে নিজেকে অনেকটা সুস্থ মনে হচ্ছে। আশেপাশে কাউকেই দেখলাম না। টেবিলে একটা চিঠি রাখা ছিল, যেটা পড়ে আমার খুশি হওয়া উচিত, কিন্তু খুশি হতে পারছি না। চিঠিতে লেখা, আম রিয়েলি সরি নীর, তোমাকে এতটা ভালোবাসি যে তোমাকে হারানোর কথা ভাবলেই পাগল হয়ে যায়। আমি তোমাকে অন্য কারো পাশে সহ্য করতে পারি না। অতিরিক্ত ভালোবাসি তোমাকে। আমি তোমাকে নিয়ে একটু বেশিই জেলেসি ফিল করি। তোমাকে পাওয়ার নেশায় আমি অন্ধ হয়ে গেছি, তোমার কষ্টগুলো আমার চোখে পড়েনি। আমি ভুলেই গেছি যে তোমাকে পাওয়ার জন্য আমি তোমাকেই কষ্ট দিচ্ছি। আমি আর তোমার মনের উপর জোর দিব না। তুমি যদি আমাকে ছেড়ে চলে যেতে চাও তাহলে চলে যেতে পারো, আমি কোনো বাধা দিব না। শুধু একটা কথা, আমাদের সম্পর্কটাকে যদি একটি সুযোগ দাও তাহলে ওয়াদা করছি জীবনে আমাকে ছেড়ে যাওয়ার কথা ভাববে না। আমার ভালোবাসায় আমি কোনো কমতি রাখব না। আর যদি তোমার মনে হয় আমি কোনো সুযোগ পাওয়ার যোগ্যতা রাখি না, তাহলে আমাকে বলে দিও, আমি আমাদের ডিভোর্সের ব্যবস্থা করব। এসব কথা চিঠিতে বলছি কারণ সামনাসামনি বলার সাহস নেই আমার। আমি তোমার সামনে এই কথাগুলো বলতে পারবো না। জবাবটা আমাকে জানিয়ে দিও পিলজ। চিঠিটা পড়ে বিছানায় বসে পড়ি, না জানি কেন অনেক অভিমান হচ্ছে ওনার ওপর। এত ভালোবাসে বলে আর আমাকে এত সহজে যেতে দিচ্ছে। আর কালকের জন্য অনেক অভিমান করেছি ওনার উপর, আর উনি অভিমান না ভাঙিয়ে চলে গেছে। আমিও চলে যাব, এসে নিক আজকে হুহাহ বলে রাগে ফুসফুস করতে করতে ওয়াশরুমে গেলাম, ফ্রেশ হয়ে এসে নিয়ে যায়। সেখানে সবাই আছে শুধু অয়ন ছাড়া। কেন জানি কিছু একটা খালি খালি লাগছে। নিচে যেতেই প্রহর জিজ্ঞেস করলো, মারু এখন কেমন আছো, শরীর ঠিক আছে তো? হুমম এখন ঠিক আছি। সায়ন, ভাবি নাস্তা করবে আসো। মারু বসে নাস্তা করছে কিন্তু তার মন অন্যদিকে। কিছু একটা গভীর চিন্তা ভাবনায় মগ্ন আছে। প্রহর মারুর দিকে তাকিয়ে তাকে কয়েকবার ডাক দেয় কিন্তু মারু শুনে না। একটু পর প্রহর একটা চামচ নিয়ে মারুর হাতে খোঁচা দেয়। তখন মারু বেককেলের মতো তাকিয়ে বলে, কি হয়েছে? প্রহর, আমাদের তো কিছু হয়নি, কিন্তু তোমার কি হয়েছে, এখানে থেকেও নেয়। সায়ন খেতে খেতে বলে, ভাইয়া কিছু বলেছে? মারু মাথা নাড়িয়ে না করে দেয়। খাওয়া দাওয়া শেষ করে আমি আমার রুমে চলে গেলাম। এক একটা মিনিট একদিন করে লাগছে। বসে থাকতে থাকতে আর ভালো লাগে না। মাথায় শুধু একটাই কথা ঘুরছে, কি করা যায়, থেকে যাব নাকি চলে যাব। বিরক্ত হয়ে আমি প্রহরের রুমের সামনে গিয়ে নক করি। প্রহর দরজা খুলে ভিতরে আসতে বলে আমি ভিতরে যাই। প্রহর কিছু বলার আগেই আমি ওকে জিজ্ঞেস করি, অয়ন কখন আসবে, কিছু বলেছে আপনাকে? প্রহর মুস্কি হেসে বলে, কেন মিস করছো নাকি অয়নকে? আমি অন্য দিকে মুখ ঘুরিয়ে বললাম, আজ্ঞে না, একটু দরকার ছিল তাই জিজ্ঞেস করছিলাম। প্রহর আমার সামনে এসে বলল, তাহলে ওকে ফোন করে জিজ্ঞেস করে নাও। আমি মন খারাপ করে বললাম, আমার কাছে ফোন কোথায় আছে? এমনি বোরিং লাগছে, তার মধ্যে একটা ফোনও নেয়। এমনি অনেক কনফিউজড। প্রহর আমার সাইডে বসে বলল, কি নিয়ে কনফিউজড? আমি অন্য দিকে চোখ সরিয়ে বললাম, আমি যত দূর বুঝতে পারছি অয়নকে নিয়ে কনফিউজড। তাই তো? অয়নকে বুঝতে হলে তোমার একটু সময় দেওয়া লাগবে। একবার ওকে বুঝতে পারলে পরে আর সমস্যা হবে না।
একটা সুযোগ তোমার অয়নকে দেওয়া উচিত। আমরা শুধু জীবনের এক সাইড দেখি, অপর সাইড দেখি না। আমাদের দুনো সাইড দেখা উচিত। ঠিক তেমনি তুমি শুধু অয়নের এক সাইড দেখেছ, অন্য সাইডও দেখার একবার ট্রাই করা উচিত। কারণ কোনো জিনিস একবার হারিয়ে ফেললে তা পাওয়া সবার কপালে থাকে না, বুঝলে? আমি ওনার দিকে তাকিয়ে বললাম, হুমম, বুঝলাম। আপনি সব কথা এমন প্যাঁচিয়ে বলেন কেন? সোজাসুজি বলতে পারেন না? আপনার অর্ধেক কথা আমার মাথার উপর দিয়ে গেল। প্রহর মুচকি হেসে বলল, যতটুকু বুঝেছ ততটুকু কাজে লাগালেই চলবে। হুমম, আচ্ছা, আপনি কি করছিলেন? তেমন কিছু না। আপনার আঁকা ছবিটা কি আমি দেখতে পারি? প্রহর কিছুটা অস্থির হয়ে বলল, ছবি মানে কিসের ছবি? আমি কোনো কিছু আঁকছি না। আমি একটু মুখ বকিয়ে বললাম, না দেখাতে চাইলে না করে দিন, মিথ্যা বলার কি আছে? প্রহর আমার দিকে তাকিয়ে বলল, তোমাকে কে বলেছে আমি মিথ্যা বলছি? আমি ওনার চোখের একটু কাছে গিয়ে বলি, আপনার চোখ বলেছে, আর তাছাড়া আপনার শার্টে আর গালে রং লেগে আছে। প্রহর তাড়াতাড়ি তার চেহারা হাত দিয়ে মুছতে থাকে। তাতে ওনার হাতে লেগে থাকা রঙও ওনার চেহারায় লেগে যাচ্ছে। আমি প্রহরের হাতটা সরিয়ে টেবিল থেকে একটা টিস্যু পেপার নিয়ে ওর গালে লেগে থাকা রং মুছে দিতে থাকি। প্রহর গভীর মনোযোগ দিয়ে মারুর দিকে তাকিয়ে ভাবছে, এই মুহূর্তটা যদি আমার হতো তাহলে পরম যত্নে আগলে রাখতাম। এতটা কাছে হয়েও স্বপ্ন তুমি আমার অনেক দূরে। এই মুহূর্তে আমার অনেক স্বার্থপর হতে ইচ্ছে করছে। মনে হচ্ছে তোমার জন্য স্বার্থপর হলেও কোনো পাপ হবে না। হঠাৎ করেই প্রহর আমার হাত থেকে টিস্যুটা নিয়ে বলে, আমি মুছে নিব, ধন্যবাদ। আমি হেসে বললাম, আচ্ছা ঠিক আছে, তাহলে আপনার ড্রয়িং করা ছবিটা আমাকে দেখাবেন না, তাই তো? এখনো সময় আসেনি যে? হুমম, স্পেশাল কেউ হবে হয়তো, কিন্তু আমি একদিন ঠিক দেখে নিব। আর হ্যাঁ, আমার অয়নের নাম্বারটা লাগবে, দিবেন? ঠিক আছে, আমি লিখে দিচ্ছি। লাগবে না, আপনি বলেন, আমি মনে রাখব। আমার স্মৃতি শক্তি অনেক ভালো। প্রহর মুচকি হেসে নাম্বারটা বলে আমি শুনে চলে যায়। রুমে গিয়ে বসে থাকি। কি করব, কিছু ভালো লাগছে না। বেলকনিতে সোফায় পা তুলে বসে থাকি। এখন তো আমার ফুলও ভালো লাগছে না। সব কিছু বেরং লাগছে। বেলকনিটা অনেক বড়, হালকা হালকা বাতাস আসছে। ভালো লাগছে না। একটু পর সোফাতে শুয়ে পড়ি। এত বোরিং লাগছে যা বলার বাহিরে। বারবার অয়নের কথা মনে পড়ছে। এসব ভাবতে ভাবতে তো ঘুমিয়েই যায়। অনেকক্ষণ পর উঠে দেখি যে দুপুর হয়ে গেছে। আশেপাশে তাকিয়ে দেখি এখনো অয়ন আসেনি। গিয়ে গোসল করে আসি। দুপুরে খাওয়ার জন্য ডাকছে। একটুও খেতে ইচ্ছে করছে না, তাও কোনো রকমে খেয়ে আসলাম। সবাইকে জিজ্ঞেস করলাম অয়ন কখন আসবে, সবাই বলছে জানে না। তাই আমি আসার সময় ড্রয়িং রুম থেকে টেলিফোনটা সাথে করে নিয়ে আসি। টেলিফোনটা কোলে নিয়ে ভাবছি ফোন করব কিনা। কিছুক্ষণ পরে ফোন করেই দিয়ে। কয়েকবার বাজার পরে অয়ন ফোন ধরে হ্যালো বলে। আমি চুপ করে আছি, ফোন করার কোনো বাহানা খুঁজে পাচ্ছি না। অয়ন মুচকি হেসে বলল, কেন ফোন করেছ নীর? আমি তারা ফোড়া করে বলে দিয়ে, কে নীর? আমি নীর বলছি না। এটা বলে নিজেই নিজের কপালে হাত। অয়নের হালকা হাসার আওয়াজ আসছে। আমি আস্তে করে বললাম, আমি তো কোনো কথা বলিনি। তাহলে বুঝলেন কিভাবে যে আমি বলছি? তোমার নিঃশ্বাসের শব্দে বলে দিতে পারবো যে এটা তোমার নিঃশ্বাস। না দেখে তোমার পায়ের শব্দে বলে দিতে পারবো যে তুমি আসছো। আচ্ছা, এখন বলে কিসের জন্য ফোন করেছে? আমি একটু রাগ দেখিয়ে বললাম, কিসের জন্য মানে? আমি কি এমনি আপনাকে ফোন করতে পারি না? জান করব না আপনাকে আর ফোন হয়েছে। রাখছি আমি। আরে আরে দাঁড়াও, বিয়ের পরে কোনো দিন আমাকে ফোন করনি তো, তাই ভাবলাম কোনো কিছু হয়েছে কিনা। বিয়ে হলোই তো মাত্র কয়েকদিন, তার মধ্যে আজকেই একবারও আপনাকে দেখা হয়নি আমার। ওহ, তাহলে মিস করছো বুঝি আমাকে? জি না। তখনই নার্স এসে অয়নকে কিছু পেশেন্টের ফাইল দিয়ে যায়। মেয়ের আওয়াজ শুনে ভিতর থেকে কেমন জানি করে উঠল। সন্দেহের কণ্ঠে জিজ্ঞেস করলাম, কোথায় আপনি? অয়ন বলল, হসপিটাল ছাড়া আর কোথায় থাকব? তাহলে মেয়েদের কণ্ঠের আওয়াজ পাচ্ছি কেন? অয়ন মুচকি হেসে বলল, হসপিটাল যে শুধু ছেলেদের জন্য হয় সেটা জানতাম না। ওটা নার্স ছিল। কেন, আমার পাশে মেয়ের কণ্ঠ শুনে খারাপ লাগলো বুঝি? একদমই না, খারাপ লাগবে কেন? আচ্ছা, আপনার শরীর কি খারাপ নাকি? অয়ন, তোমার হঠাৎ এমন মনে হলো কেন? না মানে আপনার কণ্ঠটা কেমন জানি লাগছে। না, আমি ঠিক আছি।
আচ্ছা তাহলে আপনি তাড়াতাড়ি বাসায় ফিরবেন কিন্তু। কেন? কিছু কথা বলার আছে আপনাকে। কথাটা শুনেই যেন মনের ভিতরটা কেমন করে উঠল, নিশ্চয়ই আমাকে ছেড়ে দেওয়ার কথা বলবে। নীরকে ছাড়া আমি কি করে থাকবো সেটাই ভেবে পাচ্ছি না। কি হলে চুপ করে আছেন কেন? যত তাড়াতাড়ি পারেন আসবেন কিন্তু। অয়ন মন খারাপ করে বলে, হুমম। বেশ কিছুক্ষণ পর অয়ন বাসায় আসে। রুমে আসতেই আমি সিরিয়াস মুডে বলি, এত লেট করে আসলেন যে? অয়ন মন খারাপ করে বলে, হসপিটালে কিছু কাজ ছিল। বলো কি বলবে? ভয়ে অয়নের নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। এখনই তো আসলেন, আগে ফ্রেশ হয়ে আসেন। অয়ন দাঁড়িয়ে ভাবছে, আজকে আমাকে ভয় মেরে ফেলবে দেখা যায়। অয়ন ওয়াশরুমে যায়। একটু পরে কিছু একটা পড়ার আওয়াজের সাথে সাথে মারুর চিৎকারের আওয়াজও আসে। অয়ন তাড়াতাড়ি বের হয়ে এসে আশেপাশে মারুকে দেখতে না পেয়ে নিচে গিয়ে দেখে বড় একটা ঝুমুর নিচে পড়ে ভেঙে আছে, তার পাশে মারু পড়ে আছে। সবাই নিচে আসে। অয়ন তাড়াতাড়ি গিয়ে মারুকে উঠিয়ে তাকে ভালোভাবে দেখতে দেখতে পাগলের মতো বলতে থাকে, বীর তোমার কিছু হয়নি তো? কোথাও ব্যথা পাওনি তো? কোথায় লেগেছে বলো আমাকে। মারু ভয়ে জড়িয়ে ধরে অয়নকে। অয়ন মারুকে জড়িয়ে ধরে বলতে থাকে, কি হয়েছে, কোথায় লেগেছে? আমি ভয় কাঁপতে কাঁপতে বললাম, আমার কোথাও লাগেনি, সময় থাকতে দেখতে পেয়ে সরে গেছি, না হলে ঝুমুরটা পুরো আমার শরীরে পড়তো, আর আমি মরেই গেলাম হলে। অয়ন আমাকে ধরে বলে, চুপ, একদম এসব কথা বলবে না, আমি থাকতে তোমার কিছু হবে না। অয়ন আমাকে সাইডে রেখে রাগে জোরে চিৎকার করে বলে, কে লাগিয়েছে এই ঝুমুর যে পড়ে গেছে? সবগুলো সার্ভেন্টকে ডেকে নিয়ে আসো। প্রহর ঝুমুরের কাছে দেখে বলে, এই রশি দেখে মনে হচ্ছে কেউ কেটেছে ইচ্ছে করে। কিন্তু ইচ্ছে করে এমন কে করবে? অয়ন, ইচ্ছে করে মানে? কে করেছে এমন আজই তার শেষ দিন হবে। সায়ন, কিন্তু ভাবির ক্ষতি কেউ কেন করতে চাবে, তাও আবার এখানে? অয়ন, যে এটা করেছে তাকে আমি রাখবো না। জোরে জোরে বলার কারণে অয়ন কাশতে শুরু করে দেয়। মারু অয়নকে ধরে দেখে তার শরীরে অনেক জ্বর। মারু, আপনার শরীরে তো দেখি অনেক জ্বর, চলেন রুমে। অয়ন, না, আগে বের করতে হবে যে তোমার ক্ষতি করার চেষ্টা করেছে। সায়ন, ভাইয়া তুমি যাও, আমরা তো আছি, আমরা ঠিক বের করে নিব। মারু, আরে চলেন আগে। মারু জোর করে অয়নকে রুমে নিয়ে গিয়ে বসায়। অয়ন মারুকে জড়িয়ে ধরে। মারু ছাড়াতে চাইলে আরো শক্ত করে জড়িয়ে ধরে। মারু জোর করে অয়নকে রুমে নিয়ে গিয়ে বসায়। অয়ন মারুকে জড়িয়ে ধরে। মারু ছাড়াতে চাইলে আরো শক্ত করে জড়িয়ে ধরে। আমাকে আস্তে পিষ্টে জড়িয়ে ধরে বলছে, আজ তোমার কিছু হয়ে গেলে আমি কি নিয়ে বেঁচে থাকতাম? তোমার কিছু হয়ে গেলে আমি শেষ হয়ে যেতাম। আল্লাহ শত শত শুকরিয়া তোমার কিছু হয়নি। আমি চুপচাপ বসে থাকি, কেন জানি না, তবে অয়নকে আমার বাধা দিতে ইচ্ছে করছে না। মনে চাচ্ছে ওর বুকের গভীরে লুকিয়ে যেতাম। নিজের অজান্তেই আমার চোখ বন্ধ হয়ে যায়। কিছুক্ষণ পর অয়ন এক প্রকার তাড়াহুড়ো করেই আমাকে ছেড়ে দিয়ে সরি বলে। আমিও আমার হুঁশে চলে আসি। আমি অয়নকে ঠিকভাবে শুইয়ে দিয়ে উপরে কম্বল দিয়ে আমি ফার্স্ট এড বক্স আনতে যেতে নিয়েও অয়ন উঠে তাড়াতাড়ি বলে, কোথায় যাও? আমি পিছনে তাকিয়ে দেখি উনার চেহারায় ভয়ের ছাপ। আমি শান্ত স্বরে বলি, ফার্স্ট এড বক্স আনতে যাচ্ছি, জ্বরটা তো মাপতে হবে নাকি? আপনি চুপচাপ শুয়ে থাকেন। উনি শুয়ে বললেন, হুমম। আমি গিয়ে বক্সটা নিয়ে আসি। উনার জ্বরটা মাপি, 102 জ্বর। আমি অবাক হয়ে বললাম, এত জ্বর নিয়ে আপনি কাজে গেছেন কি করে? অয়ন মুখটা ভার করে বলল, আমি বুঝতে পারিনি যে এত জ্বর। আমি ব্রু কুঁচকিয়ে বললাম, একটা সত্যি কথা বলেন তো, আপনি ডক্টরি পাশ করেছেন তো নাকি নকল করে পাশ করেছেন? অয়ন কপাল কুঁচকিয়ে বলল, মানে হো। মানেটা হলো এই যে, আপনার এত জ্বর আর আপনি বুঝতে পারেননি। নিজের শরীরেরটা বুঝতে পারেন না, তাহলে অন্য জনেরটা কিভাবে বুঝবেন আর ঠিক করবেন? অয়ন অন্য দিকে তাকিয়ে একটু আস্তে করে বলল, মাথায় সারাক্ষণ তোমার চলে যাওয়া ঘুরতে থাকলে অন্য কিছু মনে থাকবে কি করে? কি বললেন? না কিছু না। হুমম শুনে ফেলেছি আমি, আপনাকে আর ওই চিন্তা করা লাগবে না। অয়ন তাড়াতাড়ি শোয়া থেকে উঠে বসে বলে, মানেটাও এখন আমাকে বুঝিয়ে দিতে হবে, আপনি বুঝে নিন না। অয়ন আমার হাত ধরে বলে, না পিলজো, যা বলবে স্পষ্ট করে বলো, না হলে তোমার কথার মানে খুঁজতে খুঁজতে আমি হার্ট অ্যাটাক করব নিশ্চিত। হয়েছে, আর হার্ট অ্যাটাক করা লাগবে না, আমি ভাবছি।
অয়ন আতঙ্ক নিয়ে বলে, কি ভাবছ? ভাবছি আপনাকে একটা সুযোগ দেওয়াই যায়। মানে? অফাফ সব একদম বুঝিয়ে বলতে হবে, মানে আমাদের বিয়েটাকে আমি একটা সুযোগ দিতে চাই। এই কথা শোনার সাথে সাথে অয়ন খুশিতে কি করবে না করবে বুঝে উঠতে পারছে না, আমাকে জড়িয়ে ধরতে চেয়েও ধরেনি। উনার চেহারার খুশি দেখে আমার মুখে হাসি চলে আসে। উনি খুশিতে বলেন, উফাফ আমি যে কি খুশি আজকে তোমাকে বলে বুঝাতে পারবো না, মনে হচ্ছে আমার বুকের উপর থেকে কেউ পাথর সরিয়ে নিয়েছে। হয়েছে, এত খুশি হয়ে লাভ নাই, আপনি শুয়ে থাকেন, আমি আপনার জন্য কিছু নিয়ে আসছি। দেখে তো মনে হচ্ছে কিছুই খাননি। আমি উঠে যেতে নিয়ে অয়ন আমার হাত ধরে টান দিয়ে বুকের সাথে মিশিয়ে নেয়। আমিও অয়নকে জড়িয়ে ধরি। তখনই দরজায় টোকা পড়লে আমরা সরে যাই। সায়ন আসে রুমের ভিতরে। আমি চলে যাই অয়নের জন্য খাবার আনতে। অয়ন, কে করেছে এমন কিছু জানতে পেরেছিস? সায়ন, না ভাইয়া, কিছুই জানা যায়নি, তবে মনে হচ্ছে আমাদের কাছের কেউ করেছে। কাছের কেউ মানে? তোর হঠাৎ এমন মনে হলো কেন? কারণ সবাই যার যার কাজ করছিল, আর তার প্রমাণও পাওয়া গেছে, শুধু বাড়ির লোকদের ছাড়া। কিন্তু বাড়ির লোকেরা কেউ এমন কেনই বা করবে? বাড়ির লোক? বাবা মারতে চাই না তো আবার নীরকে বাবা কেনে মারতে যাবে ভাবিকে? অদ্ভুত। উনার আমাদের খুশি সহ্য হয় নাকি? আমরা খুশি থাকি এটা উনি চান না। তুমি সব সময় বাবাকে দোষারোপ কেন করো আমি এটাই বুঝতে পারি না। আচ্ছা যাই হোক, এটা যেই করে থাকুক আমি তাকে খুঁজে বের করবইন, তুমি কোনো টেনশন নিও না। হুমম বলে সায়ন চলে যায়। মারু নিচে যায় খাবার আনতে। কিচেনে যেতেই প্রহর ও কিচেনে ঢুকে বলে, মারু তুমি ঠিক আছো তো? তোমার কোথাও লাগেনি তো? আরে না, আমার কিছু হয়নি, আমি একদম ঠিক আছি। এত বড় ঝুমুর পড়লো আর কোথাও লাগেনি? কেন, আপনি চান নাকি যে আমার লাগক? আমি এটা কেন চাবো? আমি চাই যেন কোনো দিন তোমার কোনো কিছু না হোক, সব সময় ভালো আর সুস্থ থাকো। আমি খাবার বাড়তে বাড়তে বললাম, হুমম জানি, আমি এমনি মজা করছিলাম। আচ্ছা একটা কথা জিজ্ঞেস করি? হুমম করো। আচ্ছা আপনার সাথে বা অয়নের সাথে আমার কি আগে কোনো দিন দেখা হয়েছিল? প্রহর মারুর সামনে এসে দাঁড়িয়ে জিজ্ঞেস করে, কেন, তোমার হঠাৎ এমন মনে হলো কেন? মারু একটা ট্রেতে খাবার নিয়ে প্রহরের দিকে তাকিয়ে বলে, জানি না, আপনাদের চেহারাগুলো আমার চিনা কিছু মানুষের সাথে মিলে যায়। কার সাথে? সেটা তো আমিও জানি না, তবে মনে হলো এমন। আচ্ছা এখন আমি যাই, পরে আবার কথা হবে। হুমম ঠিক আছে। আমি খাবার নিয়ে এসে দেখি উনার চোখ বন্ধ। খাবারটা টেবিলে রেখে আস্তে করে কয়েকটা ডাক দিলাম, কিন্তু কোনো সাড়া নেই। আমি ভাবলাম হয়তো ঘুমিয়ে গেছে। আমি ওনার একটু কাছে গিয়ে বসি। আমার মাথাটা একটু কাছে নিয়ে গেলাম ওনার চেহারার দিকে। মনে মনে ভাবলাম, আমার হাজবেন্ড দেখতে তো মাশাল্লাহ। এত জ্বরের মধ্যেও কিউট লাগছে, আর আমার জ্বর উঠে ভালো হয়ে গেছে তাও মনে হচ্ছে মরে গেছি। আমি অয়নের গালে হাত রাখি, না জ্বরটা একটু বেশিই বেড়েছে দেখা যায়। আমি একটা বড় রুমাল ভিজিয়ে আনি। এইটা দিয়ে ওনার মুখ মুছিয়ে দিয়ে শার্টের 3টা বোতাম খুলতেই চোখ আটকে গেল, নিজের কাছেই নিজেকে লুচু লুচু মনে হচ্ছে। তাড়াতাড়ি চোখ সরিয়ে ওনার বুকটা মুছে দিতে থাকি। তারপর রুমালটা ওনার কপালে রেখে বোতামগুলো লাগাতে থাকি। হঠাৎ করে চেয়ে দেখি উনি আমার দিকে চেয়ে আছে। আমি তাড়াতাড়ি শার্ট থেকে হাত সরিয়ে বলি, দেখুন আপনি যেমন ভাবছেন ওমন কিন্তু আমি কিছু করছিলাম না। উনি মুচকি হেসে বলল, আমি এখনো তেমন কিছুই ভাবিনি। তুমি চাইলে ভাবতে পারি। না না, কিছু ভাববেন না, আমি তো জাস্ট মুছিয়ে দিচ্ছিলাম। হুমম এত কেয়ার হঠাৎ? আপনিও আমার অনেক খেয়াল রেখেছেন আর আমি কারো উদার রাখি না, আপনার পাওনা দিয়ে দিচ্ছি। তাই নাকি? তাহলে আরেকটা পাওনা বাকি আছে সেটাও মিটিয়ে দাও। কি? আমি তোমাকে অনেক ভালোবাসি, সেটা আমাকে সুদে আসলে ফিরিয়ে দাও। সেটা আমি কিভাবে ফিরিয়ে দিব? অদ্ভুত। আমাকে ভালোবেসে? আমি কিছুক্ষণ তাকিয়ে থেকে বললাম, এসব উল্টো পাল্টা কথা মাথা থেকে বের করে খেয়ে নিন। আমি একা একা কিভাবে খাবো? আমার হাত ব্যথা করছে। জ্বর উঠলে আবার হাত ব্যথা করে নাকি? আমার করে, আমার তো পুরো শরীর ব্যথা করছে। আমি তো নিজে নিজে খেতে পারবো না, এখন কি করি? না খেয়ে থাকতে হবে মনে হয়। এত রচনা না বলে, বললেই হয় খাইয়ে দিতে। বুঝেছো, যখন দাও। আমি কাউকে খাইয়ে দিতে পারি না, কোনো দিন দেয়নি। মিথ্যায়ক আমাকে তো কতবার, বলে অয়ন থেমে যায়। থেমে গেলেন যে, কতবার কি?
আরে মানে হলো কয়েকবার খাইয়ে দিলেই অভ্যাস হয়ে যাবে। আমি আর বেশি কিছু না ভেবে রুটির সাথে মাংস খাইয়ে দিচ্ছি। উনার ঠোঁট বারবার আমার হাত স্পর্শ করছে, জানি না কেমন লাগছে। এই স্পর্শ আমার অনেক চেনা লাগছে। অয়ন আমার দিকে তাকিয়ে তাকিয়ে খাচ্ছে, আমি উনার চোখের দিকে তাকাতে পারছি না, না জানি কেন অনেক লজ্জা করছে উনার এমন ভাবে তাকানোতে। খাওয়া শেষ করে উনি ফার্স্ট এড বক্সটা নিয়ে একটা ইনজেকশনটা বের করে নিজের হাতে নিজে পুশ করছে। আমি অন্য দিকে তাকিয়ে উনার পা শক্ত করে চেপে ধরেছি। একটু পরে বলে, এই যে মিস আমার পাটা ছেড়ে দিন, হয়ে গেছে। আমি তাড়াতাড়ি ছেড়ে দিয়ে অয়ন ভালো হয়ে শুয়ে বলে, এখন তুমি কি করবা? কি করব মানে? আমি তো যে কোনো সময় ঘুমিয়ে যেতে পারি, তখন তুমি কি করবে? জানি না, দেখি কি করা যায়। তোমার শরীরটাও বেশি ভালো না, তুমিও আমার সাথে চুপচাপ শুয়ে থাকো। আমার ঘুম আসছে না। চোখ বন্ধ করে থাকলে ঠিক ঘুম এসে যাবে। না আমি ঘুমাবো না। তুমি ঘুমাবে নাকি ঘুমের ইনজেকশন দিতে হবে আবার? না, ঘুমাবো। হুমম গুড গার্ল। আমিও অয়নের পাশে শুয়ে পড়ি। আমি সোজা হয়ে শুয়ে উপরের দিকে তাকিয়ে আছি। কারণ অয়ন আমার দিকে ফিরে তাকিয়ে আছে। কিছুক্ষণ পর তাকিয়ে দেখি অয়নের চোখ প্রায় বন্ধ হয়ে আসছে। সে আমার দিকে এগিয়ে আমাকে জড়িয়ে ধরে, আমি তো সোজা হয়েই শুয়ে আছি। আমি উঠতে নিয়ে কিন্তু পারি না, অয়ন শক্ত করে ধরে ঘুম ঘুম চোখে বলে, পিলজু ঘুমাতে দাও না। এভাবে ঘুমাতে আমার ভালো লাগছে। বলেই আরেকটু কাছে এসে চেপে ধরে। আমি কিছু বলিনি, হয়তো বলতে পারিনি, অয়নের মুখ আমার গলার খুব কাছে, উনার নাক স্পর্শ করছে আমার গলা। উনার নিঃশ্বাস আমার গলায় পড়ায় নিজেকে বেসামাল লাগছে। আমিও চুপচাপ চোখ বন্ধ করে এসব ভাবা থেকে নিজেকে আটকানোর চেষ্টা করি। একটু পর আমিও ঘুমিয়ে পড়ি। বেশ অনেকক্ষণ পরে কারো পায়ের শব্দে ঘুম ভেঙে যায়, উঠে আশেপাশে তাকিয়ে কাউকেই দেখতে পায় না। অয়ন আমাকে ঠিক একই ভাবে জড়িয়ে ধরে আছে, খুব কষ্টে আস্তে আস্তে ওনার হাত ছাড়িয়ে আমি উঠে বসি। রাত হয়ে গেছে, অয়নের জ্বরটাও কমে গেছে। আমি ফ্রেশ হয়ে দোলনায় বসে বসে চোখ বন্ধ করে গুনগুন করছি। একটু পর কারো মাথা নিজের কাঁধে অনুভব করে চোখ খুলে দেখি অয়ন আমার পাশে কাঁধে মাথা রেখে বসে আছে। ওহ সরি, আমার কারণে আপনার ঘুমটা ভেঙে গেল। প্রতিদিন এভাবে ঘুম ভাঙলে আমার কোনো আপত্তি নেই। জানো আমি কি স্বপ্নে দেখেছি? কি দেখেছেন? দেখেছি আমি আর তুমি সমুদ্রে ঘুরতে গেছি, যাবে আমার সাথে। ওয়াও, সমুদ্রে নিয়ে গেলে যাব, তাছাড়া কক্সবাজারে গেলে তো মন্দ হয় না। কক্সবাজারে না, আমরা অন্য কোথাও যাব। আপনি যে বললেন সমুদ্রে যাবেন। কক্সবাজার ছাড়া কি আর কোনো দেশে সমুদ্র নেই? আচ্ছা, দেশে বাহিরে নিয়ে যাবেন বুঝি, কোথায় নিয়ে যাবেন? এটা সারপ্রাইজ থাক। আচ্ছা, তুমি কোনো স্বপ্ন দেখো না? হুমম দেখি তো। কি স্বপ্ন? সেটা ঠিক আমিও জানি না, আমার স্বপ্ন আপনার স্বপ্নের মতো ঠিক স্পষ্ট না, সব কিছু গুলছে, স্পষ্ট কিছুই না। অনেকগুলো মানুষের কথা শুধু কানে বাজে। শুধু প্রতিদিন এটা বুঝতে পারি, কেউ ভালোবেসে তাড়া করে, কেউ বা মারার জন্য। অয়ন মাথা উঠিয়ে মারুর দিকে তাকিয়ে বলে, নীর এটা শুধু স্বপ্ন, আমি তোমার বাস্তবটা এতটা রঙিন করে দিব যে স্বপ্ন ও রঙিন হবে। সত্যি? অয়ন মুস্কি হেসে বলে, সত্যি। তখনই একজন সার্ভেন্ট খাওয়ার জন্য ডাকতে আসে। অয়ন, তুমি যাও, আমি ফ্রেশ হয়ে আসছি ওকে। হুমম ঠিক আছে। আমি রুম থেকে বের হয়ে যেতে থাকি, তখনই গিটার আর গানের আওয়াজ আসতে থাকে। আমি সেই আওয়াজের পিছনে পিছনে যাই। আওয়াজটা সায়নের রুম থেকে আসে। আমি একটু ধাক্কা দিতেই দরজাটা খুলে যায়। সায়ন নিচে বসে গান গাইছিল, সামনে একটা মেয়ের ছবি রাখা, সেদিকে তাকিয়ে তাকিয়ে আমাকে দেখে গান গাওয়া বন্ধ করে বলে, আরে ভাবি তুমি। ছবিটা লুকানোর চেষ্টা করে, কিন্তু আমি বলে দিয়ে, এইটা লুকিয়ে লাভ নাই, আমি দেখে ফেলেছি, মেয়েটাকে শুনি। সায়ন ছবিটা হাতে নিয়ে বলল, আমার জান। তা তোমার জানের নামটা কি শুনি? দিয়া। ওর নাম দিয়া, আমার কাছে গান শোনার বায়না করছিল, তাই গান গাইছিলাম। সায়নের কানে ব্লুটুথ ইয়ারফোন দেখে বলি, ও আচ্ছা। তা খেতে আসবে না? দিয়া আমার সাথে রাগ করেছে, ওর রাগ না ভাঙা পর্যন্ত আমি খেতে পারবো না, আপনি যান, আমি পরে ঠিক খেয়ে নিব। তাহলে আমি এক কাজ করি, তোমার জন্য খাবার পাঠিয়ে দিচ্ছি। থ্যাঙ্কস ভাবি। বলে আমি চলে আসি। সবাই আমরা খেতে বসি। অয়নও চলে আসে। খাওয়া দাওয়া শেষ করে আমরা যার যার রুমে চলে আসি।
রাত অনেক হয়েছে কিন্তু ঘুম নেয় কারো চোখে। অয়ন, ঘুমাও না কেন? আমার ঘুম আসছে না। আপনি ঘুমান না কেন? আমারও ঘুম আসছে না। আচ্ছা চলো তাহলে ছাদে যায়। আমি লাফ মেরে উঠে বসে বলি, হুমম চলেন যায়। এমনিতেও আমার ঘুরতে যেতে ইচ্ছে করছিল, কতদিন হলো রুমেই বসে আছি। তাহলে ছাদে না, চলো বাইকে তোমাকে ঘুরিয়ে নিয়ে আসি। তাহলে তো আরে ভালো, চলেন যাই। দুজনে বাড়ি থেকে বের হয়। অয়ন তার বাইক নিয়ে আসে, আমি অয়নের পিছনে বসি। অয়ন বলে, এই যে মিস, ভালো করে ধরে বসুন, আমি কিন্তু বাইক আস্তে চালাই না। আমি কোনো কিছু না ভেবে অয়নকে শক্ত করে ধরে বসি, জড়িয়ে ধরে ঘুমাতে পারলে বাইকে উনাকে ধরে বসতে পারবো না। উনি বাইক স্টার্ট দিয়ে নিয়ে যায়। ঈশ্বর, অনেক ভালো লাগছে, কতদিন পরে বের হয়েছি, তাও আবার রাতে। আমি কোনো কিছু না ভেবে অয়নকে শক্ত করে ধরে বসি, জড়িয়ে ধরে ঘুমাতে পারলে বাইকে উনাকে ধরে বসতে পারবো না। উনি বাইক স্টার্ট দিয়ে নিয়ে যায়। ঈশ্বর, অনেক ভালো লাগছে, কতদিন পরে বের হয়েছি, তাও আবার রাতে। খুব জোরে বাতাস এসে নাক মুখ ছুঁয়ে যাচ্ছে। অয়ন খুব জোরে বাইক চালাচ্ছে, অন্য কেউ হলে হয়তো ভয় নেমে যেতাম, কিন্তু উনার সাথে সত্যি বলতে অনেক ভালো লাগছে। এই রাস্তায় আগেও ঘুরেছি কিন্তু এত ভালো কোনো দিন লাগেনি। যেতে যেতে একটা ব্রিজের মাঝখানে বাইক থামায়। দেখতে বেশ সুন্দর, ব্রিজের চারপাশে লাইট লাগানো। নিচে দেখলে সব অন্ধকার লাগে, ভালোভাবে নদীর পানি দেখা যায় না। মন ছুঁয়ে দেওয়ার মতো বাতাস বইছে। আমি বাইক থেকে নেমে বললাম, এখানে থামালেন কেন? উনিও বাইক থেকে নেমে বলল, কেন, জায়গাটা ভালো লাগেনি, অন্য জায়গা নিয়ে যাব। আমি হাঁটতে হাঁটতে বললাম, না, জায়গাটা মন্দ না। উনিও আমার সাথে হাঁটতে হাঁটতে বলল, যাক, পছন্দ হয়েছে তাহলে। আমি এই প্রথম বাইকে উঠলাম, কিন্তু মনে হচ্ছে এর আগেও অনেকবার বাইকে উঠেছি, আর ঠিক এভাবেই লুকিয়ে ঘুরতে গিয়েছি। হুমম, আর কি কি মনে হচ্ছে? হুমম, ঠিক মনে পড়ছে না, সবকিছু ঝাপসা। সাথে চলতে চলতে অয়ন আমার হাত ধরে, আমি একবার ওনার দিকে তাকিয়ে আবার সামনের দিকে ফিরে হাঁটতে থাকি। দুজন চুপচাপ দুজনের হাত ধরে হাঁটছি, আমাদের মাঝে কোনো কথা হচ্ছে না। কত দূর পর্যন্ত হাঁটছি কেউ খেয়াল করছি কিনা সন্দেহ। শুধু নিচের দিকে তাকিয়ে দুজনের হাত ধরে হাঁটছি। যে ফিলটা হচ্ছে সেটা অনুভব করছি। এই নীরবতার মাঝে যেন অনেক ভালোবাসা লুকিয়ে আছে। কিছুক্ষণ পর আমি আস্তে বলে দিলাম, কিছু বলেন না কেন? উনি সোজাসুজি বলে দিলেন, আই লাভ ইউ। এক মুহূর্তের জন্য যেন আমার হার্টবিট থেমে গেছিল। আমি উনার দিকে তাকিয়ে আবার চোখ ফিরিয়ে নিয়ে শুধু হুমম বলি। উনি হাঁটা থামিয়ে বললেন, শুধু হুমম? তো আর কি বলবো? যেটা বলা দরকার সেটা তোমাকে বলে দিলেও তুমি বলবে না, তাই শুধু শুধু বলে লাভ নাই। আজকের জন্য শুধু হুমমটাই চলবে। আচ্ছা, আজকে একটা কথা বলবেন আমাকে? হুমম জিজ্ঞেস করো। আপনি আমাকে কেন ভালোবাসে, কবে থেকে ভালোবাসেন, মানে আমি তো আপনাকে চিনিও না। ভালো তো তোমাকে অনেক আগে থেকেই বাসি, কিন্তু কোনো এক কারণে আমার ভালোবাসা নিয়ে তোমার সামনে আসতে পারিনি। কারণটা অন্য একদিন বলল। আর বাকি রইল কেন ভালোবাসি, ভালো না বাসার কারণ থাকে, কিন্তু ভালোবাসার কি কারণ থাকতে পারে তুমিই বলো। তোমাকে ভালোবাসার কোনো কারণ লাগবে না আমার। অকারণেই ভালোবাসি তোমাকে, কারণ কাউকে ভালোবাসতে হলে যদি কারণ থাকে তাহলে সেটাকে ঠিক ভালোবাসা বলে না। কিছু একটা বলা যায়, তবে ভালোবাসা বলা যায় না। ভালোবাসা তো কোনো কারণ ছাড়াই হয়ে যায়। হুমম, সব কিছুই বুঝেছি, তবে তাও আমার প্রশ্নের উত্তরটা কিন্তু অস্পষ্ট রয়ে গেল। কিছু কিছু কথা গোপন রাখাই সবার জন্য ভালো, বুঝতে পেরেছ নীর? আচ্ছা, এই কথাটা তো বলেন, নীর মানে কি, আর আপনি আমাকে নীর বলে কেন ডাকেন? অয়ন আমার হাত ছেড়ে দিয়ে ব্রিজের কিনারে দাঁড়িয়ে নিচের দিকে তাকিয়ে বলল, নীর মানে হলো পানি, নদী। আর অয়ন মানে হলো আগুন। আর এই আগুন নিভানোর ক্ষমতা শুধু পানির মধ্যে আছে। তুমি আমার সেই পানি নীর, যার কাছে আমাকে শান্ত করার ক্ষমতা আছে আর কারো নাই। তাই তুমি আমার নীর। আমি মুখ বেঁকিয়ে বললাম, আমার কাছে আপনাকে শান্ত করার ক্ষমতা আছে? কই, আমি তো দেখি না। সবচেয়ে বেশি রাগ তো আপনি আমার সাথেই করেন। আর আপনার যে রাগরে বাবা হহ, এটাকে শান্ত করব কিভাবে? ভালোবেসে, আমাকে একটু ভালোবেসে তো দেখো, আমার রাগ কেন, আমার হাসিটাও তোমার কন্ট্রোলে দিয়ে দিব। আমি চুপচাপ দাঁড়িয়ে আছি, কিছু বলতে না, শুধু শুনতে ইচ্ছে করছে। অয়ন আবারও বলল, যা বললাম বুঝতে পারলে তো নীর? হুমম, বুঝলাম। কি বুঝলে? এটাই যে আপনি আমাকে নিজের থেকেও বেশি ভালোবাসেন। যাই বুঝে থাকি সেটা আমি আপনাকে কেন বলবো?
বলে আমি উল্টো দিকে হাঁটা শুরু করে দিয়ে অয়ন আমার পিছনে পিছনে আসতে আসতে বলছে, কোথায় যাচ্ছ? কেন? বাইকের দিকে। আজ বাড়ি ফেরার ইচ্ছে নেই নাকি? সত্যি কথা বলতে গেলে একটু ইচ্ছে করছে না। তুমি চাইলে আমরা এখানেই থেকে যেতে পারি, কি বলো? আমি হেঁটে মুচকি হেসে বলি, চলেন চলেন, চুপচাপ বাসায় চলেন, বাসা থাকতে রাস্তায় কেন থাকবো অদ্ভুত। অয়ন দৌড়ে এসে আমার হাত ধরে বলে, এত রাতে রাস্তায় একা চলা নিরাপদ না বুঝলে আমার হাত ধরে চলো, তাহলে কিছু হবে না। তাই বুঝি হুমম হুমম। আমরা হাঁটতে হাঁটতে বাইকের কাছে এসে পড়ি। অয়ন নিজের জ্যাকেটটা খুলে আমাকে পরিয়ে দিয়ে বাইকে উঠে। আমিও বাইকে উঠি। অয়ন আবার বাইক স্টার্ট দেয়। এখন তো আগের থেকে ভালো লাগাটা একটু বেশিই হচ্ছে। হালকা হালকা ঠান্ডা লাগছে। আমি আর কিছু না ভেবে অয়নকে জড়িয়ে ধরে ওর পিঠে মাথা রেখে চোখ বন্ধ করে রাখি। অয়ন মুচকি হেসে বাইকের গ্লাসে মারুকে দেখছে। আমার আরেকটু শক্ত করে ধরতে ইচ্ছে করছে অয়নকে, অন্য কিছু ভাবতে আমার ইচ্ছে করছে না। আমি আরেকটু শক্ত করে ধরি অয়নকে। তখন হঠাৎ করেই অয়ন বাইক থামিয়ে বলে, এমন করলে যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। আমি অয়নের কথা কানে না নিয়ে আমার মতো করেই জড়িয়ে ধরে থাকি অয়নকে। অয়ন পিছনে একটু মাথাটা ঘুরিয়ে মারুকে দেখে হেসে আবার বাইক স্টার্ট করে দেয়। অনেকক্ষণ পরে অয়ন বাসার সামনে এসে বাইক থামায়, তখন প্রায় 3টা বাজবে। অয়ন কয়েকবার বলার পরেও আমি উঠি না। ঘুম ঘুম ভাবের মধ্যে উঠে যাওয়ার শক্তি পাচ্ছি না। তবে শুনতে পারছি একটু একটু অয়ন উঠার জন্য বলছে। পরে অয়ন তার এক হাত দিয়ে মারুর মাথায় ধরে কোনো রকমে বাইক থেকে নেমে মারুরু হেলমেটটা খুলে রেখে ওকে কোলে করে নিয়ে যায় রুমে। এদিকে ওদের এভাবে দেখে একজন রাগী দৃষ্টিতে তাকিয়ে থেকে জোরে জ্বালানার কাজ বন্ধ করে দেয়। অয়ন মারুকে বিছানায় শুইয়ে দেওয়ার আগে জ্যাকেটটা খুলে রেখে শুইয়ে দেয়। পরে নিজেও শুয়ে পড়ে। অয়ন আমাকে জড়িয়ে ধরে, আমিও অয়নকে জড়িয়ে ধরে ওর উপর পা উঠিয়ে আস্তে পিষ্টে জড়িয়ে শুয়ে থাকি। অয়ন কয়েকটা ডোব গিলে বলে, এমন করলে কবে যেন নিজের কন্ট্রোল হারিয়ে ফেলি কে জানে। না না, এমন কিছু ভাবা যাবে না, কন্ট্রোল। অয়ন সকালে আস্তে আস্তে নিজের চোখ খুলে দেখি অয়ন আমার একদম সামনে। তাড়াতাড়ি করে উঠতে নিয়েও উঠতে পারি না। দুজন দুজনকে এমন ভাবে জড়িয়ে ধরে আছি দেখে কিছুটা লজ্জায় অয়নকে ধাক্কা দিয়ে সরিয়ে উঠে বসি। অয়নও আস্তে আস্তে করে উঠে বসে ঘুম ঘুম চোখে তাকিয়ে বলে, কি হয়েছে? এভাবে কেউ উঠায়? এভাবে জড়িয়ে ধরে আছি দেখে কি করব? তোমারই ভালো, রাতে ইচ্ছে করলে জড়িয়ে ধরবে আর সকালে ধাক্কা মেরে ফেলে দিবে। কি হহ, আমি জড়িয়ে ধরেছি, হতেই পারে না। কেন হতে পারে না? তোমার কি হাত নেয় নাকি পা নেয়? হাত দিয়ে ধরেছে তো ধরেছ, পাও উঠিয়ে দিয়েছ আবার। আমি তাড়াতাড়ি বিছানা থেকে উঠে বললাম, ঘুমের ঘোরে এমন হতেই পারে। বলেই ওয়াশরুমে চলে গেলাম। অয়ন ও উল্টো হয়ে আবার শুয়ে পড়ল। কিছুক্ষণ পরে দুজনে ফ্রেশ হয়ে নিচে যায়। নিচে অলরেডি অনেক মানুষ ঘর সাজানোর কাজ করছে। অয়ন টেবিলে বসতে বসতে বলে, কি হলো, বাড়ি কেন সাজানো হচ্ছে? কোনো অনুষ্ঠান আছে নাকি? সায়ন, হুমম ভাইয়া, তোমাদের বিয়ের খুশিতে আজকে আমরা সবাই মিলে পার্টি করব। ভুলে গেলে নাকি? ওহ আচ্ছা, ভালোই তো তাহলে। আজকাল দেখি তোমার কোনো দিকেই খেয়াল নেই। তোমাদের নিয়ে এখন আমার চিন্তা হয় অনেক। অয়ন, আমাদের নিয়ে আপনাকে কোনো চিন্তা করতে হবে না। আর আমাকে নিয়ে তো একদমই না। তাছাড়া আপনি আমাদের নিয়ে চিন্তা না করলেই আমরা সুখে থাকতে পারবো। বাবা, আমি তো তোমাদের ভালোর জন্য বলছি। আপনাকে আমাদের ভালো ভাবতে হবে না। আপনি যে ঠিক কতটা ভালো ভাবেন আমাদের জন্য সেটা আমার জানা আছে। দয়া করে করো, ভালো ভাবতে যাবেন না। মা, অয়ন, এভাবে কথা কেন বলছিস? তোর বাবা হয় উনি। সায়ন, তোমরা চুপ করো তো, তোমাদের সমস্যাটাই আমি বুঝি না। তাছাড়া এমন করছো ভাবি কি মনে করবে বলো তো? মারু, ইটস ওকে, বাবা ছেলের মধ্যে কিছু তো একটা হয়েছে, কিন্তু কি? প্রহর, আচ্ছা এত কিছু না ভেবে আজকের পার্টির বিষয়ে ভাবা যাক। অয়ন, আমি একটু পরেই বেরিয়ে যাব, আমার হসপিটালে কাজ আছে। মা, সারাক্ষণ শুধু কাজ আর কাজ, মারুকে একটু শপিং এ নিয়ে যা। অয়ন, মা আমি এখন পারবো না, আমার একটা গুরুত্বপূর্ণ সার্জারি আছে। সরি নীর। কোনো সমস্যা নেই, আমি বুঝতে পেরেছি। প্রহর একটু নার্ভাস হয়ে বলল, তাহলে আমি নিয়ে যাই নীরকে শপিং এ।
অয়ন কিছু বলার আগেই সায়ন বলে, প্রহর ভাইয়া মনে হয় না তোমার এত কষ্ট করা লাগবে, অয়ন ভাইয়া টাইম বের করে ঠিক কিছু একটা কিনে আনতে পারবে। তাছাড়া তুমি একটা নতুন বইও লিখছ। অয়ন, সায়ন ঠিক কথা বলেছে, আমি নীরের জন্য একটা ড্রেস কিনে নিয়ে আসবো, ওকে নীর। হুমম ঠিক আছে। প্রহর মন খারাপ করে বলে, হুমম তাহলে তো ভালোই। নাস্তা শেষ করে সবাই সবার রুমে চলে যায়। অয়ন সায়নকে আটকিয়ে বলে, কি ব্যাপার তুই প্রহরের সাথে এমন ভাবে কেন বলেছিস? ও আমার বন্ধু হয়, আর কোনো দিন যাতে না দেখি ওর সাথে এভাবে কথা বলতে। সায়ন, ভাইয়া আমি ভালোভাবেই বলেছি, তাছাড়া আমি প্রহর ভাইয়াকে তোমার মতোই ভালোবাসি, কিন্তু আমার মনে হয় প্রহর ভাইয়া হয়তো এখনো ভাবিকে ভালোবাসে, ভুলতে পারেনি। অয়ন, এটা তোর ভুল ধারণা, আর কাউকে ভালোবাসা কি অপরাধ নাকি? আমি প্রহরকে ভালো করে জানি, আর এটাও জানি যে প্রহর হয়তো নীরকে ভুলতে পারেনি, কিন্তু ও আমার সাথে প্রতারণ কোনো দিনও করবে না। ও বন্ধু না আমার ভাই হয়, আর ও এটা ভালো করেই জানে যে আমি নীরকে ছাড়া বেঁচে থাকতে পারবে না। সায়ন, আমার যেটা মনে হলো বললাম। আচ্ছা আমি এখন যাই, আমার অনেক কাজ আছে। সায়ন চলে যায়, অয়নও তার রুমে যায়। অয়ন রেডি হয়ে বলে, নীর আমি যাচ্ছি, তাড়াতাড়ি ফিরে আসবো, নিজের খেয়াল রেখো কিন্তু। হুমম ঠিক আছে, আপনিও সাবধানে যাবেন কিন্তু। অয়ন, হুমম, বাই। অয়ন যাওয়ার সময় প্রহরের রুমে যায় ওর সাথে দেখা করার জন্য। প্রহর অয়নকে দেখে ওর হাতে কিছু একটা ছিল সেটা লুকিয়ে ফেলে তাড়াতাড়ি। অয়ন সেটা খেয়াল করে বলে, অসময় এসে পড়লাম নাকি? প্রহর হেসে বলে, তোর জন্য আমার সময় সব সময় ঠিক থাকবে, বল কি বলতে এসেছিস? অয়ন, এটাই বলতে এসেছি যে আমি না থাকলে তুই একটু নীরের খেয়াল রাখিস। এই বাড়িতেও আমি নীরের নিরাপত্তা দেখছি না, আমি কিছু গার্ড বাড়িয়ে দিয়েছি, তুইও একটু খেয়াল রাখিস। তুই নিশ্চিতে যা, আমি পুরো খেয়াল রাখব। হুমম, আর আজকে পার্টিতে অনেক সুন্দর সুন্দর মেয়ে আসবে, তোর সাথে একজনকে মিলিয়ে দেওয়ার প্ল্যানও আছে আমার। প্রহর শুধু মুস্কি হেসে বলে, আমাকে কেন এসব ঝামেলায় ফেলতে চাইছিস? আমি পড়েছি তাই তোকেও ফালাবো। প্রহর মুস্কি হেসে বলে, চেষ্টা করে দেখতে পারিস। অয়ন হুমম বলে চলে যায়। একজন ফোনে বলছে, আজকেই যেন মারু নামের মেয়ে এই দুনিয়া থেকে সরে যায়, আজ যেন বাঁচতে না পারে, যত টাকা লাগে আমি দিব, আর হ্যাঁ শুধু যার ছবি পাঠিয়েছি তাকেই শেষ করবে, অন্য কারো ক্ষতি করলে তোদের ওইখানেই শেষ করে দিব। আর মারুকে বেশি কষ্ট দিয়ে মারলেও তোদের খবর আছে। একজন ফোনে বলছে, আজকেই যেন মারু নামের মেয়ে এই দুনিয়া থেকে সরে যায়, আজ যেন বাঁচতে না পারে, যত টাকা লাগে আমি দিব, আর হ্যাঁ শুধু যার ছবি পাঠিয়েছি তাকেই শেষ করবে, অন্য কারো ক্ষতি করলে তোদের ওইখানেই শেষ করে দিব। আর মারুকে বেশি কষ্ট দিয়ে মারলেও তোদের খবর আছে। ফোনের ওপাশ থেকে একজন বলছে, ওকে স্যার, সাইকো মনে হয়। মারু সেই কখন ধরে অয়নের অপেক্ষা করছে। বিকেলে গাড়ির আওয়াজ পেয়েই আমি এক দৌড় দিয়ে দরজার সামনে। বেলের আওয়াজ দেওয়ার সাথে সাথে দরজা খুলে ফেলি। অয়ন আমার দিকে তাকিয়ে হাসি দিয়ে বলে, কি ব্যাপার আজকে বেল বাজার সাথে সাথে তুমি দরজা খুললে যে, আমার অপেক্ষা করছিলে বুঝি? আমি সাইড হয়ে বলি, হুম আর কার জন্য করব? অয়ন ভিতরে আসে, অয়নের হাত খালি দেখে মনটা খারাপ হয়ে যায়। অয়ন সোফায় বসে বলে, নীর আমার জন্য একটু পানি এনে দিবে। আমি একটা সার্ভেন্টকে বললাম পানি এনে দিতে, অয়ন আমার দিকে তাকিয়ে কিছু বলল না। মুখ ফুলিয়ে দাঁড়িয়ে আছি। অয়ন আমাকে জিজ্ঞেস করে, কি হলো, মন খারাপ নাকি? আমি কি কিছু করেছি নাকি নীর? আমি একটু রাগ আর একটু অভিমানী হয়ে বললাম, না না, আপনি কি কিছু করতে পারেন নাকি? আপনি তো কিছুই করেন না। অয়ন পানির গ্লাসটা টেবিলে রেখে দুষ্টু হাসি দিয়ে বলে, তুমি চাইলে অনেক কিছু করতে পারি, শুধু তুমি অনুমতি দিয়ে তো দেখো। আমি রাগী ভাবে বললাম, কথায় বলবো না আপনার সাথে, আমি রুমে চলে গেলাম, থাকেন আপনি এখানে। অয়ন দাঁড়িয়ে বলে, আমি কি সারা দিন এখানেই থাকবো নাকি? আমিও তো রুমে যাব, মিস, এইটা কিন্তু আমারও রুম। হ্যাঁ তো আসেন, জরুরি নাকি যে এক রুমে থাকলে কথা বলতে হবে? বলবো না কথা আপনার সাথে। তখন প্রহর এসে বলে, কে কার সাথে কথা বলবে না? অয়ন, নীর আমার সাথে কথা বলবে না বলছে। প্রহর, কেন নীর কি হয়েছে? একটু আগেই তো দেখলাম দৌড়ে লাফিয়ে নিচে, আসলে আমি ভাবলাম কি না কি হয়ে গেছে। অয়ন হেসে বলে, আচ্ছা আমাকে দেখার জন্য এত মরিয়া হয়েছিলে? আমি একটু রাগে বললাম, জি না, আপনাকে দেখতে আমার বয়েই গেছে, হো হো।
প্রহর, হুমম এবার বুঝতে পেরেছি, অয়ন তুই মারুর জন্য কোনো ড্রেস আনিসনি। অয়ন, না সাথে করে আনিনি। মারু, সেটা মনে থাকবে কেন, হসপিটালে এত সুন্দর সুন্দর চেহারা দেখে সব ভুলে গেছে আপনার বন্ধু। অয়ন, ওহ তাহলে এই জন্য মেমের রাগ হয়েছে। প্রহর, আমি আগেই বলেছিলাম যে আমি নিয়ে যাই, তোর এত কাজের মধ্যে কি মনে থাকবে নাকি? আচ্ছা এখনো বেশি লেট হয়নি, তুই গিয়ে ফ্রেশ হয়ে নে, আমি মারুকে নিয়ে যাচ্ছি। আমি একটু অভিমানী কণ্ঠে বললাম, কোনো দরকার নাই, আমার যা আছে তাই পরে নিব। অয়ন মুস্কি হেসে বলে, সবার বলা হয়ে থাকলে আমি বলি, তুমি ভাবলে কি করে যে আমি তোমার ড্রেস আনবো না? শত ব্যস্ততার মধ্যেও তোমার কথা আমি কোনো দিন ভুলব না। আমি খুশি হয়ে বলি, এনেছেন, কোথায় দেখি। অয়ন, সবার আগে গিয়েই আমি তোমার জন্য ড্রেস সিলেক্ট করি, আর সেটা সময় মতো পার্সেল করে দিতে বলে দিয়েছি, একটু পরেই হয়তো দিয়ে যাবে। আমি খুশি হয়ে লাফ দিয়ে বললাম, সত্যি, ধন্যবাদ, আমি জানতাম আপনি ভুলবেন না। অয়ন, তুমি যে কতটা জানতে সেটা আমার বোঝা হয়ে গেছে। আচ্ছা এখন চলো পিলজো, ফ্রেশ হতে হবে। আমি অয়নের এক হাতে বাহু জড়িয়ে ধরে বললাম, চলো। অয়ন, আচ্ছা প্রহর তুই থাক, আমি আসছি। প্রহর মুস্কি হেসে শুধু মাথা নাড়ায়, সে দাঁড়িয়ে তাদের যাওয়া দেখে। অয়ন রুমে গিয়ে সোজা ওয়াশরুমে যায়, গিয়ে শাওয়ার নিয়ে বের হয়ে দেখে পার্সেল এসে গেছে, আর সেই শাড়িটা আমি আমার উপরে রেখে দেখছি কেমন লাগছে। হঠাৎ করে অয়ন বলে উঠে, চিন্তা করো না, খারাপ লাগবে না, আজ আমি ঠিক নিহত হব। আমি পিছনে তাকিয়ে অয়নের দিকে তাকিয়ে বলি, আপনি তো আমার জন্য ড্রেস আনতে গিয়েছিলেন, তাহলে শাড়ি নিয়ে আসলেন যে? অয়ন মাথা মুছতে মুছতে বলল, একজন আমাকে বলেছিল যে সে আমাদের বিয়ের পরে যে অনুষ্ঠান হবে সেখানে কালো শাড়ি পরবে, তার খুব ইচ্ছে, তাই নিয়ে আসলাম। আমি শাড়িটা বিছানায় ফেলে দিয়ে বললাম, কে বলেছিল? অয়ন হেসে বলে, স্বপ্নে বলেছিল, আর স্বপ্নের মেয়েটাও তুমি। এখন বলো পছন্দ হয়েছে নাকি তোমার জন্য ড্রেস নিয়ে আসতে হবে? আমি শাড়িটা নিয়ে বললাম, থাক থাক, লাগবে না, আমার খুব পছন্দ হয়েছে। অয়ন, তাহলে তো ভালোই। আচ্ছা আরেকটা কথা। কি? শাড়ি পরে সবার আগে আমাকে দেখাবে, আমার আগে যেন অন্য কেউ তোমাকে না দেখে। আপনিই আগে দেখবেন, কারণ আপনি তো রুমে থাকবেন তাই না? অয়ন দুষ্টু হাসি দিয়ে বলে, আমাকে রুমে রেখে শাড়ি পরবে, তাহলে আমার কোনো প্রবলেম নাই। আমি শাড়িটা রেখে ওয়াশরুমে যেতে যেতে বললাম, আপনি বসে বসে এটার স্বপ্নই দেখতে থাকুন, এটা আর পূরণ হবে না। কিছু স্বপ্ন পূরণও হয় বুঝলা। কচু। সন্ধ্যায় অয়ন কালো কোট, প্যান্ট আর সাদা শার্ট পরে নিচে বসে সবার সাথে কথা বলছে। আমি এখানে রেডি হয়ে নিজেকে আয়নায় দেখছি আর লজ্জা পাচ্ছি। অয়ন আমাকে দেখে কি বলবে সেটা ভেবেই আমি লজ্জা পাচ্ছি। আমি অয়নের মোবাইলে একটা মেসেজ পাঠাই যে, পিলজো তাড়াতাড়ি আসুন, জরুরি দরকার। পাঠিয়ে আমি অপেক্ষা করতে থাকি, কিছুক্ষণ পরে দরজা খোলার আওয়াজ পেয়ে সামনে তাকিয়ে দেখি প্রহর দাঁড়িয়ে আছে। আমি বেশ অনেকটা অবাক হয়। প্রহর আমার দিকে এক নজরে তাকিয়ে আছে, কোনো এক গভীর ভাবনায় লিপ্ত সে। সে মনে মনে ভাবছে, তোমাকে দেখে মনে থাকা সমস্ত অনুভব যেন ছুটোছুটি করছে, যে কোনো সময় বেরিয়ে আসতে পারে। এক প্রেমঘোর আমাকে আবদ্ধ করছে বারবার, ছুটানোর চেষ্টাও ব্যর্থ হচ্ছে। তুমি আমার মনের সেই লুকান্ত ভালোবাসা, যেটাকে আমি কোনো দিনও বের করতে পারিনি। হঠাৎ করেই অয়ন এসে প্রহরের কাঁধে হাত রেখে বলে, কিরে তুই এখানে? প্রহর তাড়াতাড়ি নিজেকে সামলে নিয়ে কিছু বলতে যাবে, তখনই অয়ন মারুর দিকে তাকায়। মারু তাড়াতাড়ি বলে, আমি আপনাকে মেসেজ দিয়েছিলাম আসার জন্য, আপনি আগে আসেননি, এতে আমার কি দোষ? প্রহর, সরি, আসলে অয়নের ফোন আমার কাছে ছিল, তুমি মেসেজ দিয়ে যে জরুরি দরকার তাই ভাবলাম কিছু হলো নাকি, আবার অয়নকেও পাচ্ছিলাম না, তাই নিজেই চেক করতে চলে এলাম। অয়ন, আমি সায়নের রুমে ছিলাম, ওর দরকার ছিল, আর এত বুঝিয়ে বলতে হবে না আমাকে, আমি বুঝেছি। আমি মন খারাপ করে বলি, কিন্তু আপনি তো বলেছেন আমাকে আগে দেখবেন। অয়ন, হুমম বলেছিলাম, এটা হয়নি তো কি হয়েছে, তুমি তো আমারই, যত খুশি দেখে নিব, কি বলো? প্রহর মন খারাপ করে বলে, আমি আসি, তোরা কথা বল। বলে প্রহর চলে যায়। অয়ন আমার সামনে এসে দাঁড়িয়ে বলে, চলো না আমরা আরেকবার বিয়ে করি। মানে? অয়ন আমার আরেকটু কাছে এসে তার দু হাত আমার কাঁধে রেখে বলে, মানে হলো যে, তোমাকে এভাবে দেখে আমার আবার বিয়ে করতে ইচ্ছে করছে। চলো না পালিয়ে যায়। পাগল আপনি, পালিয়ে গিয়ে কি করব, এখানে সবাই আমাদের বিয়েতে রাজি।
ওহ আচ্ছা, তার মানে আমাকে বিয়ে করার মতো আছে আপনার। বিয়ে তো হয়েই গেল। হুমম শুধু বাসর রাতটা বাদে সব হয়ে গেল। আমি অয়নের হাত ছাড়িয়ে দূরে গিয়ে দাঁড়িয়ে বলি, সবাই আমাদের জন্য অপেক্ষা করছে, আমাদের এখন যাওয়া উচিত। হুমম এখন তো কথা ঘোরাবেই, সবই কপাল, ঠিক আছে চলো। দুজনে একসাথে যায়। সায়ন সেখানে সবার দৃষ্টি আকর্ষণ করে বলে, এক্সকিউজ মি গাইজ, এরা হলো নতুন দম্পতি, আমার ভাই আর ভাবি। কিছু দিন আগেই তাদের বিয়ে হয়েছে, একটা বিশেষ কারণে আপনাদের বিয়েতে আমন্ত্রণ করতে পারিনি, তাই এই ব্যবস্থা। আশা করি সবাই এই নতুন দম্পতিকে দোয়া দিবেন, যাতে সারা জীবন সুখী থাকতে পারে আর কারো নজর না লাগে। ধন্যবাদ। সবাই হাততালি দেয়। অয়ন মারু সবার সাথে কথা বলছে, হঠাৎ করেই সায়ন আমাদের দুজনের হাত ধরে ডান্স ফ্লোরে নিয়ে যায়। একটা রোমান্টিক গান বাজানো হয়, আমি আর অয়ন ডান্স করছি, সাথে অন্যরাও কাপাল ডান্স করছে। প্রহর দাঁড়িয়ে বিয়ারের গ্লাস শেষ করছে। অয়ন আর মারুর দিকে তাকিয়ে চোখ ফিরিয়ে নেয়। একটু পর অয়ন একটা মেয়েকে আসতে দেখে অয়ন ইশারা করে প্রহরকে দেখায়। মেয়েটা দেখতে অসম্ভব সুন্দর। মেয়েটা প্রহরের কাছে গিয়ে বলে, হাই প্রহর। প্রহর তাকিয়ে বলে, কে আপনি? মেয়েটা মুস্কি হেসে বলে, আমি আপনার অনেক বড় পাখা। পাখা মানে ফ্যান, আপনার সব বই, কবিতা আমি পড়ি, আর আপনার ছবি আঁকার প্রশংসা না করে তো থাকাই যাবে না। হুমম সো আমার এই পাখার নামটা কি? হাত বাড়িয়ে বলে, আমার নাম স্নেহা। প্রহর ও হাত মিলায়। স্নেহা এখানে হাত বাড়িয়ে রেখেছে। প্রহর এটা দেখে স্নেহার দিকে তাকায়। আমি বলি, পিলজু ডান্স উইথ মি। আমি ডান্স করতে পারি না, সরি। আরে এটা পারা লাগে না, আমার সাথে সাথে তাল মিলাবেন তাহলেই হবে। সরি। স্নেহা এখনো হাত বাড়িয়ে রেখেছে। প্রহর কিছুক্ষণ এদিক সেদিকে তাকিয়ে না পেরে হাত ধরে বলে, আপনি অনেক জেদি দেখা যায়। হুমম একটু বলতে পারেন। দুজন ডান্স করতে যায়। মারু আর অয়নকে দেখে মন খারাপ করে ডান্স করছে। স্নেহা বলে, আপনি এত কম হাসেন কেন? হাসলে শরীর স্বাস্থ্য ভালো থাকে। হুমম আমি আপনার সাথে দেখা করার জন্য কত চেষ্টা করেছি, কিন্তু আপনার তো টাইমই হচ্ছিল না, তাই এখানে চলে এলাম। কিভাবে? আরে আপনার প্রতি বই বা কবিতা প্রমোট হওয়ার পরেই আমি আপনাকে একটা চিঠি আর গিফট পাঠাই, আপনি হয়তো দেখতেনই না। এবার অয়ন স্যার আমাকে ফোন করে আসতে বলে, তাই চলে আসলাম। প্রহর রাগী চোখে অয়নের দিকে তাকায়। অয়ন প্রহরকে দেখে একটা হাসি দেয়। কিছুক্ষণ পর ডান্স শেষ হয়। সবাই আবার নিজের মতো কথা বলতে থাকে। প্রহর স্নেহাকে ইগনোর করার চেষ্টা করতে থাকে, যা সম্ভব হচ্ছে না। একটু পর আমার মাথা ঘুরতে থাকে, হাতে থাকা গ্লাসটা পড়ে যায়। আমি ওয়াশরুমের দিকে যেতে নিয়েও দুটো ওয়েটার আমার সামনে দাঁড়িয়ে আছে, কোনো একটা ইনজেকশন সবার আড়ালে নিয়ে আসছে। আমি দেখে উল্টো দিকে হাঁটতে থাকি, মাথা ঘোরাচ্ছে তাই ঠিকভাবে হাঁটতে পারছি না। কাউকে ডাক দেওয়ার মতো শক্তিও পাচ্ছি না। দুটো ওয়েটার আমাকে ধরে ফেলে আর ইনজেকশনটা পুশ করে দেয়। আমি নিচে বসে পড়ি। দুজন যেতে নেয় আর কেউ একজন মনে হয় দেখে ফেলে, আর কিছু বুঝার আগেই আমি অজ্ঞান হয়ে যায়। সায়ন ওদের দেখে বলে, কে তোমরা? কি করেছো ভাবির সাথে? ভাবি নিচে পড়ে আছে কেন? আর তোমাদের হাতে এটা কি? বলে জোরে জোরে সবাইকে ডাকা শুরু করে দেয়। দুজন পালাতে যায়, সায়ন কোনো রকমে আটকাচ্ছে। প্রহর আর অয়নও চলে আসে। তাদের ধরে ফেলে। অয়ন তাড়াতাড়ি মারুকে চেক করে, মারুর শরীরে কোনো ঘুমের ইনজেকশন পুশ করা হয়েছে। অয়ন, নীরকে তাড়াতাড়ি হসপিটালে নিতে হবে, এদের ব্যবস্থা তো পরে করছি বলে মারুকে কোলে করে নিয়ে যেতে নেয়। আরেকজন এসে অয়নের উপর গুলি চালাতে নেয়। প্রহর অয়নকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়, আরেকটুর জন্য প্রহরের গায়ে লাগেনি। আরো কয়েকজন এসে পড়ে। অয়ন, সায়ন আর প্রহর তাদের সাথে মারামারি করতে থাকে। একটু পরে গার্ডরা চলে আসে। একজন মারুর দিকে গুলি করে, মারু নিচে পড়েছিল।